আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানিয়ে ফেলো। ওকে। হুম। আপন রয় যুক্ত হয়েছে আমাদের সাথে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তোমাদের কি অবস্থা? তোমাদের সাথে প্রায় সপ্তাহখানেক পরে দেখা। এর মধ্যে তোমাদেরকে কিন্তু এমসিকিউ ক্লাস দেওয়া হয়েছিল। যদিও এমসিকিউ এর শর্টকাট গুলা আমি অধিকাংশই এখন মেইন ব্যাচেই শিখিয়ে দেই, তবে এই এমসিকিউ গুলাই কিন্তু তোমাদের আলটিমেটলি এইচএসসি তে এবং অ্যাডমিশন টেস্টে লাগবে। ওকে। তো ওই শর্টকাট গুলো ইউজ করে তুমি তোমার এমসিকিউর যে পাওয়ারটা বা টাইমটা আরো অনেক কমায় নিয়ে আসতে পারো। ঠিক আছে। যদি যদি সবাইকে মেনশন করে দাও যারা এখানে ক্লাস করে। আচ্ছা ভাই, স্মার্ট বোর্ড কোথায়? স্মার্ট বোর্ড আমার ঠিক অপোজিটেই, এই যে স্মার্ট বোর্ড। বাট আজকে আমি স্মার্ট বোর্ড নিয়ে ক্লাসটা নিচ্ছি না, আজকে কুয়েটের পরীক্ষা। তো মেইনলি আমার যারা টাইপিস্ট ওরা কুয়েটের পরীক্ষা দিচ্ছে। ওকে। তো আমি এর জন্য ওদেরকে প্রেশার দেই নাই যে থাক, অ্যাডমিশন টেস্ট অনেক বড় একটা আজকে দিয়ে নেই, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করবো। ওকে। আজকে একটা দামি জিনিস শেখাবো, বুঝছো? মানে একদম বলা যায়। আমি তোমাকে একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম যে আমি যখন ইন্টারমিডিয়েটে, এর আগে এসএসসিতে, আমি যখন এসএসসিতে, তো এসএসসির ম্যাথ অনেক কম কম থাকে, মানে জানোই তো, নিজেরাই পাস করে আসছো। তো দেখা যায় যে যদি তুমি রেগুলার ম্যাথ করো, ম্যাথের প্রশ্ন নাম্বার থেকে উত্তর সহ মুখস্থ হয়ে যায়। তো আমার অনেকটা এরকম অবস্থাই ছিল, মানে বুঝতাম জিনিসগুলো, বাট করতে করতে এমন অবস্থা হয়েছিল যে প্রশ্নের নাম্বারও মুখস্থ, উত্তর মুখস্থ, এরকম আর কি। আমার যে টিচার ছিলেন শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক স্যার ছিলেন, আমাকে পড়াতেন স্কুলে। তো মানে ওনার কাছে আমি ওনার আন্ডারেই মানে গুরু এটা নিতাম। তো ব্যাপারটা হচ্ছে উনি আমাকে এরকম করে বলতেন, আসিফ এত নম্বর চাপ্পর, এত নম্বর অঙ্কটা করো। তখন হয়তো কি যে মানে এতবার সে করাইছে আমাকে প্র্যাকটিস গুলা, যে আমার একদম মানে প্রশ্ন সম্মুখস্থ ছিল, আমি আর বইটই দেখতাম না, ডিরেক্ট শুরু করে ফেলতাম। মানে একই ম্যাথ ধরো 15 বার 20 বার করে করাইতেন উনি। কথা বুঝছো? তো মনে পড়ে ওই 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 সময়টার কথা আর কি। তো একটা ব্যাপার কি যে তখন অনেক বেশি এক্সপার্টিজ ওই ম্যাথগুলোর উপরে আমার। তো এসএসসি পরীক্ষার আগে মনে করো আমার তো ম্যাথ তো পারি, এমনি ওই টাইমে দেখা যেত যে স্কুলে যখন পরীক্ষা হইতো বা টেস্ট পরীক্ষাগুলো হইতো, ম্যাথ ওইরকম পরীক্ষার আগের দিন আমি অত পড়তামই না, কারণ অঙ্ক তো মুখস্থই। ওকে। সব বুঝে জানি, ঘুরে দিলে কি দিব ওটাও জানি, মানে সে সব কিছু আমাকে একদম পুরো ঠটস্থ বানায় রাখছে। আচ্ছা, এখন এসএসসি পরীক্ষার টাইমে সবকিছু ওকে ঠিকঠাক যাচ্ছে, হঠাৎ করে একটা ম্যাথ আসলো যে সমাধান করতে হবে। তো সমাধানটা করতে হবে হচ্ছে বজ্র গুণন নিয়মে, মানে প্রশ্নের মধ্যে লিখা যে বজ্র গুণন নিয়মের মাধ্যমে সমাধান করো। এই জিনিসটা না আমার মনে নেই, মানে প্র্যাকটিসেও নাই, ইভেন খেয়ালও নাই যে কেমনে করতে হয়। তো আমি আমার এসএসসি পরীক্ষায় ওই বজ্র গুণনের ম্যাথটা, আমাদের সময় এসএসসি সৃজনশীলে হইতো, বজ্র গুণনের ম্যাথটা বাদ দিয়ে আসছিলাম। ওকে, 4 নাম্বার পুরো বাদ দিয়ে আসছিলাম। মানে বুঝিও আমার কিন্তু আসলে মানে এটা আমি তোমাকে মানে গর্ব করে বলছি না, বা অনেক মানে এখানে আমি তোমাকে শোনানোর জন্য বলছি না, জাস্ট মানে কোন অবস্থা থেকে হঠাৎ করে কি মনে নেই এটা বলতে চাচ্ছি। যে দেখো মনে নাই, বজ্রগ্রহণ পদ্ধতি আমার শুরু করেছে, বাট কি দিয়ে যে করতে হয় খেয়াল করছে না। আমি খুব মন খারাপ, হতাশ, যে এখন কি হবে, আমার তো এটা মনে নাই, খুব মন খারাপ, বুঝছো? তো পরে এসএসসি পরীক্ষাটা শেষ করলাম। তো মানে দেখো ভাগ্যের কি ব্যাপার যে একটা টাইমে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পরপরই একটা টাইম, আমি একদিন মানে ধরো বজ্রগ্রহণ পরে তো শিখলাম, ইন্টারমিডিয়েটে উঠেও এই যে আজকের টপিকে বজ্রগ্রহণ লাগবে, মূল ভার্সেস সহগ সম্পর্ক তোমরা পড়ছো, টাইপ 3 আমরা ইনশাআল্লাহ এখন দেখবো, এখানে লাগবে বজ্রগ্রহণ। তো বজ্রগ্রহণ ইন্টারমিডিয়েটে শিখলাম যে কেমনে করতে হয়। ইন্টারমিডিয়েটে যারা আমাকে পড়াইতেন তারা আমাকে সুন্দর একটা মেথড শেখাচ্ছিলেন, সেটা শিখলাম। বাট তারপরে কঠিন লাগতো, মনে হতো যে মনে করতে হয়। ওই যে বললাম না, পরীক্ষার হলে যা দেখি নিয়মটা ভুলে গেছি, বুঝিও জিনিসটা আমি জানি, বাট নিয়ম মনে করতে পারছি না যে কিসের সাথে কি গুণ দিয়ে কি আসবে। তো কলেজেও শিখলাম নর্মাল যে মেথডগুলো, সেগুলো শিখলাম যে এমনি এমনি করতে হয়। তারপরেও মানে একটু ওই লাগতো যে মনে রাখতে হয় জিনিসটা, জিনিসটা মনে রাখতে হয়। একটা ব্যাপার হলো কি, একটা টাইমে একদিন দুপুরবেলা লাঞ্চ করতে করতে না হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসছে এই ম্যাথের জন্য, এবং মানে আমার কাছে মনে হলো যেটাতে এমনি মিলানো যাইতে পারে এবং এটা মনে রাখা লাগে না। হ্যাঁ, এটা যে আলাদা করে পড়তে হবে, আলাদা করে মনে রাখতে হবে এরকম না, এরকম একটা নিয়ম আমার মাথায় আছে যে এটা কি করা যায় কিনা। আমি তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে বই নিয়ে বসে পড়েছি যে মানে দেখি এটা কি করা যায়। পরে দেখে আমার মতো মিলে গেছে, বুঝছো? তো এরপর থেকে আমি যখনই এই জিনিসটা করি বা স্টুডেন্টদেরকে করাই, আমি ওই আমার মেথডটা ইউজ করি। ওকে। এন্ড ব্যাপার হচ্ছে কি যে তুমি কোন মেথডটা ইউজ করছো এটা পরীক্ষার খাতায় বোঝা যাবে না। ওকে। এবং বজ্রগ্রহণ মেথডটা তোমার জন্য সবচেয়ে ইজি হয়ে যাবে। দেখবে আজকে এমন একটা জিনিস শেখাবো। তো আজকের যে পড়াটা,
তো এটা মেইনলি বা এখন যেটা দিয়ে শুরু করবো প্রথম টপিক যেটা আমাদের, এটা মেইনলি বছর গুণ মেথড ইউজ করেই করতে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে বা একাধিক বোর্ডে এই জিনিসটা আসে। এই মেথড আজকে যেটা পড়াবো টাইপ 3, যেখানে দুইটা সমীকরণের একটা সাধারণ মূল থাকবে। ওকে, এই জিনিসটা আজকে পড়াবো এবং বলে দিলাম প্রত্যেকটা বছর এভরি সিঙ্গেল ইয়ারে তোমার কোনো না কোনো বোর্ডে, এবং মানে অনেক সময় হয় যে দুইটা বোর্ডে বা তিনটা বোর্ডে এই কোশ্চেনটা আসে, মিনিমাম 4 নম্বরের কোশ্চেন থাকে। ইভেন তোমাদের 22 ব্যাচে যারা আছো বা 23 ব্যাচে যারা আছো, তোমাদের তো হচ্ছে কি সিলেবাস শর্ট। ওকে, তো তোমাদের মেজর চান্স আছে যে এই কোশ্চেনটা এখন ঠিক যেই কোশ্চেনটা পড়বে এবং যেই মেথডটা শেখাবো 4 নাম্বার মিনিমাম ইনশাআল্লাহ কমন পাবা, আশা করা যায়। আমি একটু কি করে নিই। ওকে, স্মার্ট বোর্ড কোথায়? স্মার্ট বোর্ড কোথায়? এই যে অপোজিটে এই রুমেই আছে। আমরা এখন শুরু করব। আচ্ছা ভাইয়া ভাগশেষ উপপাদ্যের ম্যাথগুলো হ্যাঁ হ্যাঁ করে ফেলতে পারবা, আমি দেখাই দেবো না ইনশাআল্লাহ, টেনশন নেই। আচ্ছা আর কোনো জিজ্ঞাসা? ওকে ভাইয়া আমি আপনার এমসিকিউ ক্লাসগুলো করতে পারিনি, কোনো প্রবলেম হবে কিনা? না 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 না, এমসিকিউ ক্লাসগুলো হচ্ছে এক্সট্রা, ওগুলো শর্টকাট আমি অ্যাকচুয়ালি ক্লাসেও দেখাচ্ছি, বাট ওইখানে জিনিসটা একদম মানে টোটাল এমসিকিউর বেস ছিল ক্লাস, ভার্সিটি অ্যাডমিশনের জন্য মেইনলি ওই ক্লাসগুলো নেওয়া ছিল। তোমাদেরকে ভাবলাম একটু ফ্রিতে দিয়ে দিই আর জিনিসটা গিফট হিসেবে। আচ্ছা ঠিক আছে, শুরু করতে পারি তাহলে? চলুন শুরু করি। আমাদের কিন্তু এটা সহ আরো 3টা ক্লাস আছে, মানে সব মিলে 10 নম্বর ক্লাস ইনশাআল্লাহ শেষ হবে, আশা করা যায় এই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আর অনেকে জিজ্ঞাসা করছিল যে ফার্স্ট পেপার ব্যাচের কি অবস্থা বা কেমনে কি। ফার্স্ট পেপার ব্যাচ তুষার দত্তা চলছে, ত্রিকোণমিতি আমি যতটুকু জানি চলছে। আর আমার ফার্স্ট পেপার ব্যাচের সাইকেল 2 ইনশাআল্লাহ স্টার্ট হবে সামনের সপ্তাহ থেকে স্টার্ট হবে সাইকেল 2, যেখানে ত্রিকোণমিতি, অন্তরীকরণ আর যোগজীকরণ এই 3টা আমি করাবো। ওকে, একদম এখানে যেভাবে করাচ্ছি সেম জিনিস, সিমিলার ভাবে পুরোটা স্মার্ট বোর্ডে ফুল ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি। ওকে, তো সেটার জন্য ইনশাআল্লাহ তোমাদেরকে একটা ডিসকাউন্ট কুপন দেওয়া হবে ক্লাস শুরুর আগ পর্যন্ত। ওকে, তো যারা এখনো কোথাও জয়েন করো নাই বা আমার সাথে কাজটা করতে যাচ্ছ বা আমার মতো করে জিনিস জানতে যাচ্ছ, তারা চাইলে জয়েন করতে পারো। ওকে, এটা জাস্ট তোমাদের জন্য একটা গিফট হিসেবে ভাইয়া কাছ থেকে। আচ্ছা তো শুরু করি এটা। আমরা এখন দেখবো মূল ভার্সেস সহগ সম্পর্ক। অনেকগুলো টাইপ দেখে আসছে এর মধ্যে, আমরা এখন দেখবো এরপরের টাইপ 3। টাইপ 3 তে থাকবে, মনোযোগ দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট, আগেই বলে দিচ্ছি। টাইপ 3 তে থাকবে একই সমীকরণের যদি 2টা সমীকরণের একটা সাধারণ মূল থাকে। মেবি স্মার্ট বোর্ডে আমি কালকের থেকে শিফট হয়ে যাব, বলা যায় আজকের এই ক্লাসটা হয়তোবা হোয়াইট বোর্ডে আমার শেষ ক্লাস একদম, মানে টোটাল অনলাইনে আজকে এই ক্লাসটা। আমি যে এই যে মার্কেট ব্যবসা দিচ্ছি না, আমার কাছে একটা মানে যে ছেড়ে যাওয়ার বেদনা ফিল হচ্ছে আসলে। মাটা ঘষা দিলে একটা সুন্দর সাউন্ড বেরোয়, হ্যাঁ মেমোরি। আমার যত ছবি বা এই যে গত 2 বছর, এই বোর্ডটা মনে হয় 1 বছরের উপরে হয়ে গেছে আমার সাথে, প্রায় 1.5 বছরের মতো। এই বোর্ডটা 2021 এর শুরুতে অথবা 20 এর শেষে কিনা, তখন তোমরা স্কুলে পড়ো। আচ্ছা ধরে নাও আমার কাছে একটা সমীকরণ হচ্ছে এটা, আর আরেকটা সমীকরণ হচ্ছে এটা। 2টা সমীকরণ প্রশ্নে পড়লো, 2টা সমীকরণ, তাদের কি একটা সাধারণ মূল থাকবে। মানে কি, মনে বলি, মানে ধরো যদি এই সমীকরণটার যে মূল হওয়া উচিত, যে তুমি যে জানো 5 মানে কত, 2 আর 3, 6 মানে 2 আর 3, যোগফল গুণফল, তাই না? তাহলে 2, 3, ভালো ব্যাপার। এখান থেকে যদি সমাধান করি 7 আর 12 যোগ আর গুণের কি সম্পর্ক, এটা 3 আর 4 এর যোগফল, 3 4 এর গুণফল, জানো আশা করি। তাহলে এটা 3 আর 4। খেয়াল করে দেখো যে এই যে 2টা সমীকরণ আছে আমার হাতে, এই 2 সমীকরণের মধ্যে আমি 2টা করে মূল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 2 3, একটা 3 4। তুমি খুবই ইজিলি কিন্তু আইডেন্টিফাই করতে পারো যে এই 2 জোড়া মূলের মধ্যে 3 যে মূলটা আছে সেটা কমন। দেখো এইখানেও 3, এইখানেও কি 3, তাহলে ও কি সাধারণ মূল। এই 3 হচ্ছে
সাধারণ মূল, এবং কয়টা মূল সাধারণ, কয়টা, একটা। এই 2 আর 4 কিন্তু সাধারণ না, কোনো কোনো ম্যাথ থাকবে এরপরে আমি দেখাবো যেগুলোর মধ্যে এই দুইটাও কমন থাকবে। সাধারণ ওয়ার্ডটার ইংলিশ হচ্ছে কমন। তাহলে দেখো 3 এখানেও কমন, এখানেও কমন না, তাহলে ওই 3কে বলবো আমি কি, সাধারণ মূল। 3কে আমি কি বলবো, সাধারণ মূল। তাহলে এখন হচ্ছে যদি তুমি দেখো যে দুই সমীকরণের যেই 2 জোড়া উত্তর আসবে, 2 জোড়া মূল আসবে, ওদের মধ্যে যদি একটা সাধারণ মূল থাকে, একটা সাধারণ মূল, কয়টা, একটি সাধারণ মূল, ওকে, যদি একটি সাধারণ মূল থাকে তাহলে আমরা বজ্র গুণন মেথডটা ইউজ করব। কি মেথড, বজ্র গুণন মেথডটা ইউজ, আমি স্টেপ করে লিখে দেব, বাট তাহলে আমরা বজ্র গুণন মেথডটা ইউজ করব, বজ্র গুণন মেথডটা ইউজ করব, বজ্র গুণন মেথডটা ইউজ করব, ওকে। এখন কেমনে কি আমরা দেখব, একটুখানি করে বলে রাখি। ব্যাপার হচ্ছে যে যখন নাকি কোন সমীকরণের মূল আমরা পাই, মূল পাওয়ার মানেটা কি, মূল জিনিসটা কি, জিনিস কি বোঝায়, যে ধরো এটার মূল 2 বা 3, এই সমীকরণের মূল 3 বলতে কি বোঝায়, x এর জায়গায় যদি 3 বসাই অ্যানসারটা 0 আসবে, তাই বোঝায় তো। এই সমীকরণের একটা মূল 3 কি বোঝায়, এই সমীকরণের প্রত্যেকটা x এর জায়গায় আমি যদি 3 বসাই দিই, লাইক 3 স্কয়ার -7 * 3, তো 3 যদি বসাই দিই x এর জায়গায়, তাহলে কি হবে, সমীকরণটা সিদ্ধ হবে, 0 আসবে। একটু জানো তো, এখন এই জিনিসটাকে আমরা ইউজ করব সামনে, ওকে। তো চলো শুরু করি ম্যাথগুলো। দেখো ফার্স্ট বেসিক কনসেপ্টটা বুঝছো কিনা কি হয়, এবং প্রথম কাজ কি হয় আমার, যে যেহেতু মূলগুলো কমন হয়, সাধারণ হয়, আমি মূলগুলোকে চাইলেই x গুলোর জায়গায় বসাইতে পারি, চাইলে x গুলোর জায়গায় বসাইতে পারি, বসাইলে সমীকরণ সিদ্ধ হবে, ওকে। একটু লিখে ফেলো জলদি, ফাস্ট করতে হবে, ওকে। শুরু করতে পারি, ওকে। তাহলে চলো শুরু করি আমাদের ম্যাথ করা। মুছে দিলাম টিস্যু পেপার দিয়ে, আজকে মনে হয় লাস্ট মুছছি, জানি না নেক্সট ক্লাসে কেমন কি হয়। নেক্সট ক্লাস থেকে তো হাত দিয়ে মুছা লাগবে, ওই স্মার্ট বোর্ড আবার হাত দিয়ে মুছতে হয়। আচ্ছা শোনো, তোমরা এখন যেটা করবা, 4 লাইন ফাঁকা রাখবা। আমি এখানে 3টা স্টেপ লিখবো, তোমরা 4টা লাইন ফাঁকা রাখবা, রেখে তারপর ম্যাথ করবা, কোশ্চেনটা লিখবা। 4টা লাইন ফাঁকা রাখো, রেখে কোশ্চেনটা লিখো। 4টা লাইন ফাঁকা রেখে এরপরে কোশ্চেনটা লিখো। লিখো x² + kx - 6k = 0, এবং x² - 2x - k = 0। এখানে কয়টা সমীকরণ, 2টা সমীকরণ। কোশ্চেনটা হচ্ছে সমীকরণ দ্বয়ের একটি মূল সাধারণ হলে কে এর মান নির্ণয় করো। সমীকরণ দুটোর একটি করে মূল সাধারণ, মানে এটার যেই মূল 2টা এবং এটার যেই মূল 2টা, এই 2টা জোড়া মূলের মধ্যে একটা মূল কমন হয়ে যায়, ওকে। তাইলে কে এর মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো। কে এর মানটা কি করতে হবে, নির্ণয় করে নিতে হবে। কে এর মান নির্ণয় করো, ঠিকঠাক সবকিছু ওকে, অল ওকে, সবকিছু ওকে কিনা জানিয়ে দিতে হবে, ফাইন। এখন আমরা শুরু করে ফেলবো। লিখো স্টেপ 1, ওই যে উপরে 3টা লাইন ফাঁকা রাখতে বললাম না, 3-4 লাইন, ওইখানে লিখবা। স্টেপ কত, 1। প্রথম স্টেপ হচ্ছে এইটার আর এইটার যেই সাধারণ মূলটা থাকবে তাকে আমি আলফা ধরবো। কি হবে, সাধারণ মূলকে আলফা ধরে আমরা কি করব, আলফা ধরে তাকে সমীকরণ দ্বয়ে বসাবো। সব ম্যাথ, যেই ম্যাথে তুমি দেখবা 2 সমীকরণের সাধারণ মূল একটা,
সব জায়গাতে স্টেপ 1 এটাই করবা, বলবা যে দুইটা সমীকরণে ধরি একটা সাধারণ মূল হচ্ছে আলফা, আলফা না তুমি বিটা গামা বারবার ধরতে পারো, বাট মানে ধরে নিও একটা, হ্যাঁ। তো এমন ভাবে ধরবা তাহলে সেটা কমন না যায়, বুঝো তো, জানো তো এগুলা। তো সাধারণ মূলকে আলফা ধরবা, তারপরে ওই যে আলফা মূলটা ধরলা তুমি, ওকে এই সমীকরণে আর এই সমীকরণে বসায় সুন্দর করে লিখবা। তাহলে কি বলবো, ধরি প্রদত্ত সমীকরণ দ্বয়ে সাধারণ মূল হচ্ছে আলফা। তারপরে কাজ কি, তাদেরকে সমীকরণ দ্বয়ে বসাবো তাকে আলফাকে। তাহলে এই সমীকরণে আর এই সমীকরণে আলফা বসাবো, মানে কি সিদ্ধ করব। তাহলে কই বসালে সিদ্ধ হয়, x এর মধ্যে বসাইলে। তাহলে এই সমীকরণের x গুলোর জায়গায় আলফা লিখবো, এই সমীকরণের x গুলোর জায়গায় লিখবো আলফা। তাহলে কি হবে, আলফা স্কয়ার যোগ k ইনটু আলফা বিয়োগ 6k ইকুয়াল টু 0। এখানে বসাইলে আলফা স্কয়ার বিয়োগ 2 ইনটু আলফা, x এর জায়গায় আলফা বিয়োগ k ইকুয়াল টু 0। দেখো এইটুকু বুঝছো কিনা, স্টেপ 1টা বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও জলদি। যা করা হচ্ছে বলে দিচ্ছি, এটা সিগনেচার মেথড, মানে এখন যেটা করব এটা আমার বানানো নিয়ম, এরপর থেকে এগুলো না, স্টেপ টু স্টেপ না, বজ্রগ্রহণ করবো একটু পরে আমরা, এই নিয়মটা আমি আমার মতো করে দেখাবো। ওকে ভাই, এমসিকিউ ক্লাসগুলো করিনি, এখন এগুলো করলে প্রবলেম হবে কিনা, নো কোনো সমস্যা নেই, খুব সহজেই করতে পারবা। এমসিকিউ ক্লাস আলাদা, এটা আলাদা। আচ্ছা ওকে, শেষ, ক্লিয়ার। ওকে চলো এরপর আমরা এখন ব্যাপারটা হচ্ছে স্টেপ 2। উপরে যে ফাঁকা জায়গা স্টেপ 1 লিখলে ওইখানে লিখবে পরে স্টেপ 2, বজ্র গুণন পদ্ধতি। বজ্র গুণন পদ্ধতি কি করবে এই পদ্ধতিতে বলি। বজ্র গুণন পদ্ধতির মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা বজ্র গুণন পদ্ধতিতে আলফার মানটা চাইলে এখান থেকে বের করে ফেলতে পারি, কিন্তু আমাদের মেইন টার্গেট আলফার মান নির্ণয় করা না, আমাদের টার্গেট কে এর মান নির্ণয় করা। দেখবো বজ্র গুণন পদ্ধতি কি বলে, বজ্র গুণন পদ্ধতি বলে যে আলফা যুক্ত সমীকরণ বানাও, মানে এমন সমীকরণ বানাও যা দিয়ে তুমি আলফার মান নির্ণয় করতে পারবা। তো আমরা যেটা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি বজ্র গুণন পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি কি জিনিস থাকে নরমালি, যেটা হয় যে তোমার তুমি এমনি বলো বজ্র গুণন পদ্ধতিতে, দেখি বজ্র গুণন পদ্ধতিতে এমনি বলে তুমি তিনটা ছোট ছোট অনুপাত নিয়ে আসো। কি কি অনুপাত, আলফা স্কয়ার বাই সামথিং ইকুয়াল টু আলফা বাই সামথিং ইকুয়াল টু 1 বাই সামথিং, এরকম তিনটা অনুপাত দিয়ে সমান দেখাও। তো নরমালি আমরা ওইটার থেকে আলফার মানটা নির্ণয় করতাম, এটা স্কুলে মানে এসএসসি তে খুবই কমন, স্কুলে পড়া হয়। তো কেন এই কাজটা করলাম হঠাৎ করে, কারণটা হচ্ছে এইখানেও আলফা এইখানেও আলফা, যখন নাকি আমরা দেখবো যে দুইটা আলাদা আলাদা সমীকরণের মধ্যে তোমার এটা দুইটা চলক হিসেবে ধরা হচ্ছে, একটা x স্কয়ার একটা আলফা স্কয়ার একটা আলফা, ওই যে x y ধ্রুবক ওই সিস্টেমে আর কি, x স্কয়ার কে মানে আলফা স্কয়ার কে ধরা হচ্ছে একটা চলক, আলফা একটা চলক আর একটা ধ্রুবক, এমনি যা ওটাই আমাদের ইম্পর্টেন্ট না। মেইন বজ্রগুণন পদ্ধতির সমস্যা যেখানে হয় যে নিচে কি দিব, নিচে কি দিব। তাহলে আমি একটু আরেকবার বলি, আমরা প্রথমত এই সমীকরণে বসায় দিলাম, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কোনোভাবে আলফা বের করতে পারলে আমাদের সুবিধা হইতো, যদিও আমাদের কে এর মানটা বের করা হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। ওকে এখন আমরা যেটা করব, যেহেতু দুই সমীকরণেই আলফা আছে, আলফা যুক্ত এমন একটা সমীকরণ বের করব যেখান থেকে কে এর সাথে একটা সম্পর্ক আমরা পাবো, আলটিমেটলি কে বের হবে। তো সাধারণ মূল যদি তোমাকে বলে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে বজ্রগুণন মেথডে যাওয়া, কিন্তু বজ্রগুণন মেথডটা সহজ উপায় না। এখন ওই জন্য ভাইয়ার বানানো একটা সহজ উপায় দেখাবো। কথা হচ্ছে যেহেতু এই মেথডটা আমি এখন পর্যন্ত কোনো বইয়ে প্রকাশ করি নাই বা অমনি দেই নাই, তুমি লিখলে হবে না যে মাহির ভাইয়ার নিয়ম অনুসারে, এমনি বললে হবে না। হ্যাঁ তুমি যেটা করবো, তুমি যে সুন্দর করে জায়গা মতো জিনিসপাতি বসাই দেবো, বাট আমি তোমাকে টেকনিক শিখাই দেবো কিছু, যে কেমনে কোন জায়গায় কি বসাবো। যাই হোক এত কথা না বলি, মেইন জায়গায় আসি, মেইন ব্যাপারটা টেকনিকটা শিখাই। শোনো, নির্ণায়কের মান নির্ণয় তো সবাই জানো, আমি অনেকটা ওই মেথড দিয়ে বজ্রগ্রহণ করে দেখাবো তোমাকে, বুঝছো? এটাই আমি ভাত খাইতে খাইতে মনে করেছিলাম, মাথায় আসছিল এই বুদ্ধিটা, এখন যেটা তোমাকে দেখাবো। বলি তোমাকে মেইন ব্যাপারটা হচ্ছে, আমি জানি যে আমার এখানে তিনটা চলক আছে,
একটা হচ্ছে আলফা স্কয়ার, একটা আলফা, আর এখানে কোনো চলক নাই মানে ধ্রুবক 1। তাইলে আমি যেটা করব একটা নির্ণায়ক বের করব। এটা তুমি রাফে করবা, দেখাবা না, স্যারকে দেখাবে না, রাফে করবা। কি করবো রাফের মধ্যে? দেখো এটা খুব দামি জিনিস, মনোযোগ দিয়ে দেখিও। এটা কিন্তু কোনো বই খাতায় নেই, মানে আমি কখনো দেখিনি আজ পর্যন্ত কোনো বই খাতায়, সিম্পলি আমার সিগনেচার মেথড এটা। ওকে, একটা নির্ণায়ক তুমি নিবা। নির্ণায়ক নেওয়ার পরে নির্ণায়কের প্রথম যে সারিটা, নির্ণায়ক তো সবাই পড়েছো, ম্যাট্রিক্স নিয়ে পড়েছো না, প্রথম সারিটায় এই তিনটা জিনিস দিয়ে দিবা, আলফা স্কয়ার, আলফা 1। এরপর কি করবো ভাইয়া বলি, এরপর আলফা স্কয়ারের যে সহগগুলো আছে ওদেরকে তুমি আলফা স্কয়ারের নিচে নিচে বসাবো। বসালে কত হবে? আলফা স্কয়ার সহগ কত? 1। এখানে কত? 1। তাহলে বসাও 1, বসাও 1। বুঝছো? আচ্ছা, এরপরে আসি এটার জন্য। আসো আলফার নিচে নিচে বসাবা আলফার সহগগুলো কত কত? প্লাস কে আর -2। তাহলে বসাও প্লাস কে -2। 1 এর নিচে কি? 1 মানে কি? ধ্রুবক। ধ্রুবকের সাথে যারা আছে ওরা। তাহলে -6k আর -k, -6k আর -k। হইল না একটা জিনিস? নির্ণয় হইল না? তো নরমালি যখন তোমরা নির্ণায়কের মান নির্ণয় করো তখন কি হয় আসলে? তখন ধরো তুমি যদি এই দিক বরাবর মান নির্ণয় শুরু করো, যদি একদম নরমাল সিম্পল হিসাব, তুমি তখন কি করবা? বলবো যে দেখেন এটা মানে হবে এত ইনটু এই দুটোর গুণফল বিয়োগ ওই দুটোর গুণফল। তাহলে -k স্কয়ার বিয়োগ এই দুটোর গুণফল মানে মাইনাস মাইনাসে প্লাস 12k, তাহলে -12k, তাই তো? 6 দুগুণা 12 আর কে, তারপর কি দাও? একটা বিয়োগ চিহ্ন দাও। আচ্ছা, তখন এরপরে লিখো আলফা। তারপর আলফার মধ্যে কে দাও? এই কলাম বাদ এই সারি বাদ, থাকে কে? -k আর +6k, -k প্লাস, দেখি তো মাইনাস হবে, মাইনাসের এক সেকেন্ড, তোমার এটা গেল এটা গেল, -k -6k মানে +6k। এরপরে কি হয়? যোগ দিয়ে দাও 1, তারপর এই দুটো গুণফল বিয়োগ এই দুটো গুণফল মানে -2 -k। শেষ। এটাই তো করো তুমি নরমালি। তুমি যেটা করবা, তোমার ধরো একটা রাফ পেজে শেষে ছোট করে এটা লিখে ফেলবা। এরপরে এইটা আর তোমার লিখতে হবে না। লিখতে হবে না মানে ভাই বলি, এইখানে দেখো এটা এই জায়গাটাই বানিয়েছিলাম যে এইখানে আলফা স্কয়ারের সাথে তুমি যাকে গুণ দিলা, আলফার সাথে তুমি যাকে গুণ দিলা, 1 এর সাথে তুমি যাকে গুণ দিলা, এই গুণগুলো বজ্র গুণনে যা হবে ভাগ, মানে হচ্ছে আলফা স্কয়ারের সাথে যে গুণ আকারে থাকে ওকে আলফা স্কয়ারের নিচে ভাগ হিসাবে দিবা। দ্যাট ইজ দ্যাট, এটাই হচ্ছে আমার মেথডটা। আলফা স্কয়ারের সাথে গুণে কি আছে? -k স্কয়ার -12k। এই দেখো -k স্কয়ার -12k। কোনো টেনশনই করা লাগে না, কোনো মতো খালি এটা বের করবা, খাতার লাস্ট পেজে রাফ দেখবা, লিখবা, দেখবা আর লিখবা, শেষ। এরপরে আলফার সাথে সহগ কে আছে? বুঝিও আলফা স্কয়ারের সহগটা তুমি ভাগ দিচ্ছ, আলফার সহগটা ভাগ দিবা। আলফার সহগ কিন্তু মাইনাসও আবার এটাও, তাহলে -k +6k, তাহলে -k +6k এমনে। তবে যেহেতু তুমি এইটা টিচারকে দেখাইতে চাচ্ছ না, তুমি করবা কি বুদ্ধি করে এই মাইনাসটা গুণ করে একবারে দিয়ে দাও। লাইক এরকম হবে k -6k, মানে এই মাইনাস দিয়ে একবারে গুণ দিয়ে এখানে বসায় দাও। তাহলে মাইনাসে k, বুঝছো তো কি লিখবা? তুমি এটা লিখলেও সমস্যা নাই, তবে আর কি লিখতে পারো, এটা আরো বেটার হয় যে k মাইনাস আর এই মাইনাস মিলে -6k হইল। 1 এর সাথে গুণ কে? -2 k দিয়ে দাও, -2 k, দ্যাটস ইট। তুমি সিম্পলি পরীক্ষা খাতায় বজ্রগুণ পদ্ধতিতে বলে একটুকু লিখবা, এগুলো করবা রাফে। এটা আমার মেথড, এগুলো করবা রাফে। কিন্তু ওই যে অনেকে ড্যান্সিং মেথড করে, আমি নিজেও করতাম, বাট একটা টাইম আমি যখন দেখলাম এর চাইতে তো সহজ আর কোনো মানে কিছুই মনে রাখা লাগে না। আলটিমেটলি ম্যাট্রিক্স নিয়ে তো সবাই নির্ণয়ের মান নির্ণয় করতে পারে, তাহলে এইটা মনে রাখতে হয় না, হলো না আমার কষ্ট করে। এন্ড আগে যেটা মেথড ছিল যে কেমনে কি করতো, এটা দিত ওটা দিত, কি দিয়ে এমনি করে আল্লাহ গো থাক। বললাম তো আমার পুরো বইয়ের প্রশ্ন নাম্বার সব মুখস্থ ছিল, আসলে ছিল। এটা আমি জানি না ভালো কি খারাপ, বাট আমি তোমাকে প্র্যাকটিসটা বুঝাতে যাচ্ছি যে ওই সময় প্র্যাকটিস করতে হবে। আমি এমনি করে ওই অবস্থাতেও আমি মানে এই বজ্রগ্রহণ থেকে আটকে গেছি। এসএসসি পরীক্ষায় তো কি আবার স্কুলে একটা কথা ছিল, এসএসসি পরীক্ষায় 4 নাম্বার ছেড়ে দিয়ে আসছে, বলো কি একটা অবস্থা।
মানে আমি তো পুরো ভয় গেছিলাম যে আল্লাহ নরকে চাষ পাবো কিনা, মানে A+ আসবে কিনা, 4 নম্বর তখন মিস হয়ে গেল, এখন কি হবে। তো এতটা সেন্সিটিভ জিনিস আলটিমেটলি কিন্তু বর্জগ্রহণ পদ্ধতি মানে এতটা সহজেই করা যায়, পরে জানতে পারলাম। ওকে, যে এটা গেল। তুমি চাইলে যেটা করতে পারো যে এখান থেকে ধরো এটা একটু ছোট করে করে ফেলতে পারো, ক্যালকুলেট করে ফেলতে পারো, বা এটাও রাখতে পারো, সমস্যা নেই। ধরে এটাকে আমরা একটা লাইন একটু ক্যালকুলেট করলাম, করলে কত আসবে, আলফা স্কয়ার বাই মাইনাস কে স্কয়ার মাইনাস 12k। নিচে দেখা যায় তো, নিচে দেখি, এখানে আলফা বাই মাইনাস 5k, এখানে 1 বাই মাইনাস 2 মাইনাস k, দ্যাটস ইট। এটা কি হলো, বর্জগ্রহণ পদ্ধতিতে আমি থামলাম, এখানে এসে থামলাম। এই এতক্ষণ যা যা আমি বুঝাইলাম প্রত্যেকটা একদম সিঙ্গেল ওয়ার্ড সহ তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কোনো সমস্যা আছে কিনা বলো। পরীক্ষার খাতায় তুমি এই জিনিসগুলো লিখবা না, এগুলো লিখবা রাফে, এবং সময় বাঁচানোর জন্য এই জিনিসও তোমার লেখা লাগবে না পরীক্ষার খাতার মধ্যে, রাফের মধ্যেও লেখার দরকার নেই। রাফে খালি কোনো রকম একটুকু লিখে করবা কি, আলফা স্কয়ার ভাগ এই দুটোর গুণফল বিয়োগফল, আবার মানে বুঝছোই তো আর কি, আবার আলফা ভাগ এমনি এমনি গুণফল বিয়োগফল, আবার 1 ভাগ এমনি এমনি গুণফল, বুঝছো তো। এই এখানে লিখে দিবা, জাস্ট তুমি এইটা রাফের মধ্যে শেষ পেজে লিখবা এবং পেজটা কাটা দিয়ে চলে আসবে, নো প্রবলেম। ওকে, দেখো এই লাইন পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ফুল ক্লিয়ার একদম। ভাইয়া ডিরেক্ট লিখলে স্যাররা মার্কস কাটবে না? না না না, কেন কাটবে, কেন, এটা তো ডিরেক্ট না তো, এটা তো নরমাল মেথড। মানে পরীক্ষা সবগুলো বইতে এই লাইনের পরে এই লাইনে আসে, এই জিনিসটা হয় কেমন এটাই তো জানে না কেউ, বা মানে লেখা থাকে না, সবাই জানে না বাট লেখা থাকে না। মানে আমার তো এখানেই সমস্যাটা ছিল, তবে এটা কেমনে কি, এটা কেমনে আসলো, বাট তুমি এই লাইন থেকে লাইনে যাবার কোনো সমস্যা নেই, ফুল নাম্বার দিবে ইনশাআল্লাহ। ওকে, কোনো টেনশন নেই, কিছু নেই। আমি নিজে পরে এগুলো করে এমনি তো দিয়ে আসছি। সেকেন্ড পেপারে আমাকে কত দিয়েছিল এখন খেয়াল নেই, 98 মনে হয় দিয়েছিল, মানে এমনি তো পরীক্ষা দিয়ে আসছি আমরা, সমস্যা হয় নাই আলাদা মতো। ওকে, বুঝছো তাহলে কি হইলো। এখন আসবো আমরা স্টেপ 3 তে। স্টেপ 3 যে ফাঁকা জায়গাটা ওখানে লিখো, স্টেপ 3। নেক্সট টাইম থেকে হয়তো বা এত করে বলবো না, ওই স্মার্ট বোর্ডে লিখাই থাকবে, তোমরা হয়তো নোট পেয়ে যাবে সামনে, তখন তোমাদের অনেক আরাম হয়ে যাবে নাকি। কিন্তু এই যে ক্লাস করে নোট তুলছো, তোমাকে সময় দিচ্ছে, এই জিনিসগুলো মিস করবো একটা টাইম। আসলে লিখে ফেলো স্টেপ 3, লাস্ট কাজ, এটা করলেই ম্যাথ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাস্ট কাজ হচ্ছে আলফা এর হর হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার এর হর গুণ 1 এর হর, এই হচ্ছে আমার কাজ। আলফা এর হর হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ারের হর ইনটু 1 এর হর, দ্যাটস ইট। এটা করতে হবে। তাহলে এখানে কি করতে হয় আসুন দেখি। কাজটা কি, আমার কাজটা খুবই সহজ, একবার এটা লিখতে পারবা, কিতাব ছেড়ে বই ডিরেক্টলি সূত্র দেওয়া আছে, একবার লিখতে হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, কি লিখবা বলবা, ডিরেক্ট এমনি লিখবা। সুতরাং আলফা এর হর এর হোল স্কয়ার, তাহলে আলফা কই, এটা হর মানে কি নিচে কে আছে -5k, কি করতে হবে হোল স্কয়ার, তাই লিখো -5k হোল স্কয়ার, লিখলাম। লাস্টে কি পড়ে কি লেখা, ইকুয়াল টু দিলা, ইকুয়াল টু, তারপরে কি আলফা স্কয়ার এর হর, তাহলে আলফা স্কয়ারের নিচে কে -k স্কয়ার -12k, -k স্কয়ার -12k, আবার গুণফল 1 এর হর কত -2 -k, -2 -k, দ্যাটস ইট, এটুকুই। এরপর নরমাল নিয়মে তুমি এখন দেখো কে ছাড়া আর কেউ নাই, কে ছাড়া আর কেউ নাই, শেষ কাজ শেষ, তোমার সিম্পল হয়ে গেছে। এখন জাস্ট তুমি অ্যানসারটা বের করবা। অ্যানসারটা চলো করে ফেলি, 25 কে স্কয়ার ইকুয়াল টু যেটা হবে, তো এখানে মাইনাস আছে দুইটা, এখানে মাইনাস কমন নিয়ে কাটাকাটি করে ফেলি, তাহলে সুন্দর মতো দেখা যাবে এরকম কে স্কয়ার যোগ 12k, আর এখানে কে যোগ 2, দেখতে একটু আরাম হয়। কি করলাম ভাইয়া, এখান থেকে একটা -1 কমন নিলাম, এখান থেকে একটা -1 কমন নিলাম, এইখান থেকে -1 কমন নিলে প্লাস হয়ে যাবে, এখান থেকে -1 কমন নিলে এটা প্লাস হবে, দুইটা -1 যে কমন নিলাম ওদের গুণফলটা +1। তুমি চাইলে এক লাইন বাড়ায় লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করবা, বাট এখান থেকে কে এর মান বের করতে পারলেই হলো। আচ্ছা, এখন উপরে কাজ কি, গুণ দিয়ে দাও একবারে,
তাহলে কত আসে 25 কে স্কয়ার ইকুয়াল টু কে কিউব প্লাস কে স্কয়ার প্লাস 12 কে স্কয়ার প্লাস 24 কে। খুবই ভালো ব্যাপার, যেটা আমরা করতে পারি যে কি করা যায় একসাথে করে ফেলি সবকিছুকে। তাহলে হবে কি কে কিউব, এখানে 12 আর 13, 25 এই সাইডে দিকে চলে গেলে কি হবে -25, 25 আর 13 মধ্যে পাঠাবো 13, এদিকে 7 ওদিকে 5 মানে 12, তাহলে -12 আসে, -12 কে স্কয়ার, আর এখানে হচ্ছে 24 কে যোগ 24 কে ইকুয়াল টু 0 হয় কিন্তু। ওকে, তো গেল আমাদের এটা। আমি চাইলে এখন এখান থেকে আমার তো দরকার কে এর মানটা নির্ণয় করা, তাহলে কে কমন নিয়ে ফেলো, তাহলে কি আসবে কে স্কয়ার বিয়োগ 12 কে যোগ 24 ইকুয়াল টু 0। বলতে পারো হয় কে ইকুয়াল টু 0 অথবা কে স্কয়ার বিয়োগ 12 কে যোগ 24 ইকুয়াল টু 0। এখন তোমার যেটা করতে হতে পারে যে কে স্কয়ার মাইনাস 12 কে যোগ 24 এইটাকে তুমি ভাঙলা, 24 কে ভাঙা যায় কিভাবে দেখো দেখি, 3 8 24 করলে 12 হয় না, 4 6 24 করলেও হয় না, 24 টাকে মিলবো কেমনে, মিলাবো যাবে যেমনে দাঁড়াও 12 2 9, 12 2 না হয় না, 6 4 হয় না, 3 4 না, 3 8 24, 3 8 8 9 11, আমি কোথাও ভুল করেছি, 25 13 7, এক সেকেন্ড 25 আর 13, তো এখানে হচ্ছে কি তোমার 13 থেকে 25 বাদ, তাই তো, এদিকে 7 ওদিকে 5 -12 তো। তোমাকে একটু কমেন্ট করে জানাও তো তোমরা ভুল করে ফেলো নাকি আবার। 2k স্কয়ার হবে, আমি 2k স্কয়ার দেই নাই, 5k স্কয়ার নো না হওয়ার কথা তো, k স্কয়ার না 2k স্কয়ার, আচ্ছা আমি তো দেখছি তাহলে হতে পারে, ওকে ইয়েস মেবি k স্কয়ার k কিউব k স্কয়ার এই তো, থ্যাংক ইউ ঠিক আছে, আমার ভুল হয়েছে। তাহলে কত হলো এখানে, একটুখানি বোর্ড এটার মধ্যে দেখো আমি দেখতে পাচ্ছি না, স্মার্ট বোর্ড হচ্ছে ওই মাথায় শেষ হয়, আমি কেমনে দেখবো ভাই রে ভাই। আচ্ছা ধরো তাহলে 12 আর 16 হয় না 14 হয়, 14 থেকে এদিকে হচ্ছে 6 আর ওদিকে 5, 6 আর 5 11, 11 করলে কি মিলে, 11 করলে মিলে, 11 করলে মিলে, 3 8 মিলে যাবে, 11 করলে মিলবে, 11 11 11। আচ্ছা ওকে, এখন যেটা করা যায় যে ওই যে আগের মতো করে কে মান তো এক জায়গায় 0 আসলো, আবার কে স্কয়ার বিয়োগ 8k বিয়োগ 3k যোগ 24 ইকুয়াল টু 0, কে কমন নিয়ে ফেলো, কে বিয়োগ 8 -3 কমন নাও, কে বিয়োগ 8 ইকুয়াল টু 0, কে বিয়োগ 8 কমন নাও, কে বিয়োগ 3 ইকুয়াল টু 0, কে এর মান 3 আর 8, তাহলে এই যে 0 3 8 এটা হচ্ছে অ্যানসার। দেখো পারবা কিনা, কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এর মধ্যে, এই তো চোস। বর্গমূল পদ্ধতিটা কিভাবে আসে, মেইন ব্যাপারটা হচ্ছে যখন আমি দেখব যে আমার কাছে একাধিক মানে তোমরা যেমন অপনয়ন পদ্ধতিতে সমাধান শিখেছো, তারপর তোমার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান শিখেছো, এরকম একটা মেথড হচ্ছে বর্গমূল পদ্ধতি। যখন নাকি একটা সমীকরণে দুইটা চলক থাকে বা সরি দুইটা আলাদা সমীকরণে দুইটা করে চলক থাকে, তখন আমরা বর্গমূল পদ্ধতিতে সমাধানটা করতে পারি। এখন কেন এটাই করছি, মজার ব্যাপার যেটা যে বর্গমূল পদ্ধতির সমাধান করার টাইমে আমরা চলকগুলো রাখি উপরে, বাদ বাকি জিনিসপাতি বসাই দিই নিচে, এবং মজার ব্যাপার হচ্ছে যে এটার আলটিমেট রেজাল্টে কোনো চলক থাকে না। তাহলে কি হলো ভাই, মানে কেন আমি বর্গমূল করলাম অপনয়ন করলাম না, এটা খুব দামি কোশ্চেন, খুবই দামি কোশ্চেন, ম্যাথ চিন্তা করতে হয় আসলে এভাবে। থ্যাংক ইউ যে জিজ্ঞেস করছো, অন্তর থেকে ভালোবাসা। এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে বর্গমূল পদ্ধতিতে যখন আমি সমাধান করা শুরু করি, তখন চলক যেগুলো মানে এখানে একটা চলক হচ্ছে আলফা স্কয়ার আর একটা চলক হচ্ছে আলফা, দেখো চলকগুলো একটা কাতারে, বাকি সবাই বাকি যে ধ্রুবকগুলো লাইক কে 6 বরাবর যারা আছে ওরা আরেক কাতারে, ওরা আরেক জায়গায়, এবং আলটিমেট যে এদের থেকে আমি যে ফলটা পাই সেখানে কোনো চলক থাকে না। তার মানে যদি এরকম হয় যে আমাকে কখনো ওরা চলক যুক্ত সমীকরণ দিচ্ছে, বাট এমন জিনিস নির্ণয় করতে বলছে যেখানে চলকের কোনো ধারে কাছেও নাই,
সেই সব ক্ষেত্রে আমি বজ্রগণ পদ্ধতি ইউজ করলে অনেক সহজে কাজটা আগাইতে পারবো। তাহলে যা এতক্ষণ বললাম মেইন কথা হচ্ছে যা চেয়েছে সেখানে যদি চলক না থাকে, চলক ছাড়া বাদ বাকি সহগ ধ্রুবকের মধ্যে আমাকে কিছু বের করতে বলে, তখন বজ্রগণ পদ্ধতি সুবিধা দেয়। পারলে লিখে রাখো খাতার মধ্যে যে চলক ছাড়া অন্য কিছু দিয়ে অ্যান্সার চাইলে, লাইক সহগ ধ্রুবক দিয়ে অ্যান্সার চাইলে আমি বজ্রগুণন পদ্ধতি ইউজ করব, আমি বজ্রগুণন পদ্ধতি ইউজ করব। ওকে, একজন বলেছো ভাইয়া এখানে এক্স থাকতো ওয়াই থাকতো কিন্তু আলফা আলফা স্কয়ার তো একই জিনিস। এই জায়গায় তো ব্যাপার, আমরা আলফা স্কয়ারকে ধরছি একটা চলক, আলফাকে ধরছি আরেকটা ভিন্ন চলক। ওকে, কারণ অবশ্যই দুইটার ভ্যালু ডিফারেন্ট আসবে। হ্যাঁ এদের মধ্যে মানে সিমিলারিটি আছে, একটার বড় একটা হতেই পারে, x equal to y square হতেই পারে। ওকে, বাট ইট ডাজন্ট মিন যে x and y আর সেম ভ্যারিয়েবল না, x হয়তো ডিফারেন্টলি, একটা আলফা একটা আলফা স্কয়ার, দুইটা চলক ধরে নিচ্ছে এদেরকে, তখন আমরা বজ্রগণন করছি। দেখো বুঝছো কিনা? ওকে, ও নিচে দেখা যাচ্ছে কম, আচ্ছা দাঁড়াও এই এক সেকেন্ড। ফাইন, সবকিছু ওকে। মুদ্রা কথা হচ্ছে কি যে আমি কে স্কয়ারটা করলাম, গুণ করলাম, করার পরে নরমাল নিয়মে গুণ টুন করে যা কিছু আসলো এক কথার একসাথে করলাম, কে কমন নিলাম, বাকি একটা দ্বিঘাত সমীকরণ বেসিক নিয়মে সমাধান করে ফেললাম। তাহলে একটা অ্যান্সার আসলো 0, একটা 3 আর 8, দ্যাটস ইট। এই আর কি। আর কোনো জিজ্ঞাসা? ভাই আমি কেতাব স্যারের বই ফলো করি এইচএসসি তে 95% মার্কস পাওয়ার জন্য, স্যারের সব ম্যাথ করতে হবে কিনা? ব্যাপারটা হচ্ছে না, করতে হবে না। কেতাব স্যারের বইয়ের শেষ দিকে দেখবা যে এক্সট্রা কিছু কোশ্চেন আছে, তুমি চাইলে সেগুলো স্কিপ করতে পারো কিছু কিছু ক্ষেত্রে। আমরা তাছাড়া করাই দিব, হোমওয়ার্ক তো দিয়ে দিব, ওগুলো বুঝেই তুমি মানে আগাইতে পারবে যে কোনটা লাগবে কোনটা লাগবে না। ওকে, আর ভাইয়া শুধু কি দুইটার সমীকরণে সাধারণ মূল থাকবে নাকি 3-4টার সমীকরণে সাধারণ মূল থাকতে পারে? থাকতে পারে, 3-4টার সমীকরণে সাধারণ মূল থাকতে পারে, বাট সেটা আমাদের সিলেবাসে নেই। ওকে, ভাইয়া নির্ণায়ক ছাড়া কিভাবে বজ্র গুণনের জায়গাটা, সেটা তুমি একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, আমি তোমাকে একটু বলে দিই। a1 b1 c1 a2 b2 c2, এইখানে আমরা যেটা করি আলফা স্কয়ারের নিচে দেই তোমার b2 c b1 c2 মাইনাস b2 c1 এমনি দেই এখানে, আবার আলফার নিচে দেই তোমার হচ্ছে কি আগে এটা গুণ দিতে হয়, তাইলে a1 a2 c1 মাইনাস a1 c2 এখানে, আবার 1 এর নিচে দেই, মানে সেম জিনিস খালি মুখস্থ করা। এখন a2 b2 c2 দিয়ে সবার এলোমেলো হয়ে যায়, কথাটা বুঝছো? তুমি চাইলে এখানে সংখ্যা দিয়ে সেম মেথডে করে দেখো কি সূত্র আসে, ওইটাই आंसर। বাট ওই a2 a1 b1 c1 মানে এগুলো কেমন কোন দিন লাগে, আলটিমেটলি করে থাক বাবা থাক, কারণ পরীক্ষা হলে তোমার টেনশন করতে লাভ নেই। আমার কাজ কি তোমাকে, আমার কাজ হচ্ছে তোমার টেনশনটা কমায় দেওয়া। আমার কাজটাই হচ্ছে যে তুমি আমার কাজগুলো করার পরে ম্যাথ নিয়ে একদম নিশ্চিন্ত থাকো। ওকে, সেটাই তো আমাদের কাজ। আমি যে কাজগুলো করছি, তুষার দাদা যে কাজগুলো, আমাদের কাজ তো এটাই, তোমরা আরাম ফিল করবা ম্যাথগুলো করার টাইমে। তো তোমাকে আরাম করানোর জন্য, তোমাকে আরো স্বস্তি দেওয়ার জন্য হচ্ছে এই নিয়ম। ওকে, এই আর কি। আজান তো শেষ হোক, আমরা আবার শুরু করে ফেলবো।
লা ইলাহা ইল্লাল্লাহ। ব্রেক শেষ, আমরা এখন শুরু করবো ম্যাথ করা। চলুন শুরু করি। আচ্ছা এই চ্যাপ্টার সলভ ক্লাস দিবেন? হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসটা সলভ ক্লাস, ইনশাআল্লাহ বৃহস্পতিবার সলভ ক্লাস। ওকে, শুক্রবার দিন থেকে ইনশাআল্লাহ সাইকেল 2 শুরু হয়ে যাবে। ওকে, শুক্রবার থেকে ইনশাআল্লাহ সাইকেল 2 শুরু হয়ে যাবে। সাইকেল 2, হ্যাঁ শুক্রবার থেকে ইনশাআল্লাহ সাইকেল 2 শুরু হয়ে যাবে। সাইকেল 2 স্টার্ট হবে ইনশাআল্লাহ কনেক্ট দিয়ে। সাইকেল 2 ইনশাআল্লাহ কনেক্ট দিয়ে শুরু হবে, আর সেখানেও সিমিলার স্টাইলের ক্লাস। ওকে, অর্ধেক আমি আর অর্ধেক তুষারদাতা, এমনি করে আমরা আগাবো। ওকে, এই হচ্ছে। আর অনেকেই জয়েন করেছো, প্রায় তো মনে হয় 900 কাছাকাছি স্টুডেন্ট জয়েন হয়ে গেছে অলরেডি। আর অনেকে আমাকে ইনবক্সে নক দিচ্ছ বারবার করে যে ভাইয়া ডিসকাউন্টটা একটু আরেকটা বাড়ানো যায় কিনা, বা এরকম একটু যদি হেল্প করতেন। আমি মেবি আজকে রাতে একটা ডিসকাউন্ট দিয়ে দিব ক্লাস শুরু আগ পর্যন্ত। ওকে, কত হইলে ভালো হয় এটা বলো, কত ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট কত হইলে ভালো হয় তোমাদের জন্য, যা জয়েন করতে পারো না এখনো? আচ্ছা ওকে, রিমন বলেছে হচ্ছে স্টেপ 3 কিভাবে আসে। ওকে, স্টেপ 3 তে জন্য আমি একটু এটা বলে দিই তোমাকে যে এই সমীকরণ মানে এই দুইটাকে হিসাব করে একটা আলফার মান পাবা, সেই আলফার মানটাকে এই দুইটা একসাথে করে ওই আলফার জায়গায় বসাই দিবা, বসাইলে এটা চলে আসে আলটিমেটলি। দুই চার লাইনের একটু প্রমাণ তুমি চাইলে করে দেখে ফেলতে পারো। কি বললাম একটু বলে দিচ্ছি। এখানে 3টা অনুপাত আছে, শেষ দুইটা অনুপাত থেকে আলফার মান বের করবা, করে প্রথম আর 3 নাম্বার অনুপাতের আলফার জায়গায় বসাই দিবা, তাহলে দেখবা এই জিনিস চলে আসছে। আচ্ছা 1000 টাকা হলে ভাই এই ডিসকাউন্টটা আসবে না, মানে 1000 টাকা আসবে না, কারণ ওটা আমরা শুরু টাইমে বলে দিয়েছিলাম সবাইকেই যে 1000 টাকা কখনো হয়তো বা হবে না। ওকে, আমরা ডিসকাউন্ট দিলে হয়তো বা মানে অন্য একটা অ্যামাউন্ট দিতে পারি, বাট 1000 আসবে না। ওকে, কত মানে 1500 থেকে একটু কমবে আশা করি। কত হলে ভালো হয় সবাই একটু আমাকে জানাও দিও। আচ্ছা আচ্ছা, আমরা তো জয়েন করে ফেলছি, ডিসকাউন্ট প্রাইস 2000 ডিসকাউন্ট। আর মেবি হচ্ছে গিয়ে 1250 টাকা আমরা দিব, মেবি 1250 টাকা দিব। ওকে, আমি একটু এটা বলে দিই, রোলস রয়েস ব্যাচের যেটাই থাকবে এইখানে লিখো রোলস রয়েস স্টার্টস। ওকে, কারণ আমরা মাত্র শুরু করছি, তো শুরুর দিন পর্যন্ত এটা থাকবে ডিসকাউন্ট কুপন রোলস রয়েস সাইকেল 2 এরটা। আর ফার্স্ট পেপার সাইকেল 2 যেটা স্টার্ট হচ্ছে ইনশাআল্লাহ এই সপ্তাহ থেকে, নেক্সট উইক থেকে, সেটার জন্য আমি কুপন তোমাদেরকে দিয়ে দিব আলাদা করে এই গ্রুপে। ওকে, যেটাতে ত্রিকোণমিতি অন্তরীকরণ আর যোগাযোগকরণ আসবে। আর সেকেন্ড পেপার সাইকেল 2 এর জন্য, রোলস রয়েসের জন্য হচ্ছে এটা কুপন। ওকে, এখন এই টাইপটা খুবই বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাকে এখন মাত্র আমি করালাম। ওকে, তোমাকে আমি আরো একটা দুইটা ম্যাথ এখান থেকে আমি করায় রাখবো, কারণ কাজে লাগবে। বাট তুমি যেহেতু এখন জিনিসটা পারো, তোমার একদম দেখবো সহজ সহজ লাগবে, একদম সহজ লাগবে। জাস্ট এই ক্যালকুলেশনটা এখানে মানে চেঞ্জ হবে বারবার করে, বাকি সব জিনিস সেম। এতক্ষণ দেখো স্টেপ 1 2 3 সবগুলো সেমই, কিন্তু এই লাইন পর্যন্ত সবগুলো সেম। এইখান থেকে তুমি ক্যালকুলেশন নিজে নিজে করবা, যেমন যেমন কোশ্চেন আসবে অন্য করবা। ওকে, আমরা ওই জন্য কিছু আর এক্সাম্পল দেখা দিব যেগুলো নাকি তোমার পরীক্ষা আসতে পারে। চলুন শুরু করি। আচ্ছা একটু বলে দেই সবাইকে যে ব্রেক যে শেষ, অনেকে মনে হয় জানে না। জলদি জলদি কোয়েশ্চেন লিখে ফেলতে হবে। এই কোয়েশ্চেনটা লাস্ট কয়েক বছর আসছে সৃজনশীলে, এখন যেটা দিচ্ছি তোমাকে, লিখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণ 9 এর একটি সাধারণ
c plus a equal to plus minus b, c plus a equal to plus minus b, এটা দেখাইতে হবে। c plus a equal to plus minus b, সবকিছু কি ওকে আছে? আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, 4টা লাইন রাখার জন্য বলেছি। এটা 2 লাইন, এটা 1 লাইন, এটা 1 লাইন, এই 4 লাইন। আরে জীবন রে। না, তবে এত সুন্দর করে, মানে এত মনোযোগের সাথে যে ক্লাসগুলো করছে, যে কয়টা লাইন, এটা খুবই ভালো ব্যাপার, ভালো লাগলো আমার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এই ম্যাথগুলো কেমনে করা জানি? দেখতে পাবা খালি তুমি যে একটা সাধারণ মূল, দ্যাটস ইট, তোমার মাথায় খেলা শুরু হয়ে গেছে। একটা সাধারণ মূল মানে কি? একটা সাধারণ মূল মানে বজ্র গুণন করতে হবে। কি জানি ছিল বজ্র গুণন কখন জানি করে? যখন 2 সমীকরণের একই সাধারণ মূল। তার মানে আগে হচ্ছে কি এক সাধারণ মূল, তাহলে সাধারণ মূলকে আলফা ধরবো, ধরে সমীকরণে বসাবো, তারপরে বজ্র গুণন, কাজ শেষ। ওকে, স্টেপ 3টা। আর এই যে বজ্র গুণন করার পরে আলফা এর হর হোল স্কয়ার, আলফা স্কয়ার হর ইনটু 1 হর, দ্যাটস ইট। তাহলে কি হইলো বলবা? ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল হচ্ছে আলফা, সুতরাং মান বসিয়ে পাই a ইনটু, এ আমাকে ভুল হয় হচ্ছে a আলফা, সবাই মিলাই ফেলে, b আলফা প্লাস c ইকুয়াল টু 0, c ইনটু আলফা স্কয়ার প্লাস b আলফা, মানে x এর জায়গায় আলফা বসাইলাম, ওকে, প্লাস a ইকুয়াল টু 0। আমি তো বোর্ড দিয়ে আঙুল দিয়ে মুছে দিলাম, তোমার পক্ষে খাতায় খবর আছে। বজ্রগুণন পদ্ধতি কি করতে হবে? খুবই সহজ। যেটা করবা, একটা গ্রাফের মধ্যে নির্ণায়ক নিবা, লিখবা হচ্ছে আলফা স্কয়ার, আলফা আর 1, আলফা স্কয়ারের নিচে লিখবা আলফা স্কয়ারের সহগগুলা, তার মানে a আর c, a c, আলফার নিচে লিখবা আলফার সহগগুলো b আর b, মেথড যেটা, আর c আর a 1 এর নিচে। এখন তোমার কি কাজ? এখন হচ্ছে নরমাল নিয়মে এদেরকে বিস্তৃত করব আমরা। তাহলে কি করে বলবা? সুতরাং দিয়ে 3টা ভগ্নাংশ, একটা আলফা স্কয়ার, একটা আলফা আর একটা 1। তারপর কি করতে হবে? আলফা স্কয়ার নিচে দেব আমি এই দুটোর গুণফল বিয়োগ এই দুটো, মানে ab বিয়োগ bc। আলফা এর নিচে কি দিব? মাইনাস দিয়ে কি দিতে হবে? দাও দেখি, এটা এটা বাদ, a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আলফার জন্য একটা মাইনাস আর a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার আর এটা মাইনাস, তাহলে বুঝিও a স্কয়ার মাইনাস c স্কয়ার নরমাল, সামনে একটা মাইনাস, তাহলে কি হয়? c স্কয়ার মাইনাস a স্কয়ার। বুঝছো তো? আমি জাস্ট দেখাই দিলাম যাতে কারো কোনো কনফিউশন না থাকে। এই 1 এর নিচে কি দিব? এই সারি কলাম বাদ ab মাইনাস bc। দেখো তো, এই যে জিনিসটা দেখাইলাম, কারো কোনো কনফিউশন হচ্ছে কিনা এর মধ্যে? মানে ধরো আগেরটা এরকম যদি হয় যে তুমি হয়তো না বুঝে মনে হয়েছে বুঝছি, এইটাতে আটকে যাবে ওই জায়গাটাতে, কোনো কি কনফিউশন আছে? কেমনে লিখতে হবে? তুমি এই জিনিসটা লিখবা রাফে, এগুলো খাতায় দেখাবে না, এটা তুমি লিখবা রাফে, খাতায় লিখবা খালি একটু, উপরে অবশ্যই লিখবা বজ্র গুণন পদ্ধতিতে, এই বারটা লেখা রাখবে। আমি লিখতে ভুলে গেছি, বজ্র গুণন, এটা লিখে রাখবে, এটা নাম্বার রাখতে পারে, এটা লিখবা, এই লেখাটার উপরে নাম্বার আছে, বজ্র গুণন পদ্ধতি লিখে তারপরে লিখবা। ওকে, দেখো এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? সব ক্লিয়ার হলো? ওকে, মাইনাস মাইনাস আলফা হয়েছে, আর নির্ণায়কের বিস্তৃতি কেমনে করো? প্লাস মাইনাস প্লাস না হয়েছে মাইনাস। আমি মানে যখন চিন্তা করতাম এই ম্যাথটা নিয়ে যে আমি বানায় দেখাবো একটা, বাট আমার মেইনলি এটাই হচ্ছে এই মাইনাসটার জায়গায়। পরে আমি দেখলাম যে মাইনাস প্লাস মাইনাস কোনটাই মিলে, পরে দেখলাম নির্ণায়ক আনা যায়, তাহলে পরে নির্ণয় করে দেখে আরে এটা তো একই তো জিনিস, নির্ণায়ক তো এটা একই। পরে শুরু করে দিলাম এই মেথড অঙ্ক করা। আরেকজন আসছে, স্মার্ট বোর্ড কোথায়? বলবো না, এত দেরিতে আসলে স্মার্ট বোর্ড কোথায় এটা বলা হবে না। এখন আসুন, তাহলে এটা গেল, হইল। এখন আমার কাজ কি? কাজ হচ্ছে বজ্রগুণন করলাম, তারপরে কি আলফা বুঝো তো, মানে এত এগুলো মুখস্থ করা লাগবে না, অনেকে এগুলো গল্প করে এই আলফা আর স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার, আরে কে এমন মুখস্থ করে? জানবা মাঝখানটার স্কয়ার ইকুয়াল টু এই দুটার গুণফল, দ্যাটস ইট। কি বললাম? এইটার স্কয়ার ইকুয়াল টু এই দুটার গুণফল, শেষ, কোনো মনে রাখা লাগে না কিছু। এইটার গুণফল, এই যে এইটার স্কয়ার ইকুয়াল টু এই দুটার গুণফল, দ্যাটস ইট, লিখবা ডাইরেক্টলি। সুতরাং মাঝখানটার স্কয়ার মানে c স্কয়ার বিয়োগ a স্কয়ার, এটার স্কয়ার ইকুয়াল টু বামের ডানের গুণফল, তাহলে ab বিয়োগ bc গুণ
এই দাঁড়াও তো দেখি এখানে কি এবি বিয়োগ বিসি সেম হয়ে গেল, একবার চেক করতে দাও। আলফা স্কয়ার নিচে কি দিলাম আমি, আলফা একটু দেখি আমি, এবি বিয়োগ বিসি, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এটার নিচে আমি দিব এ স্কয়ার বিয়োগ বিসি, यस। এটার নিচে হবে না এবি বিয়োগ বিসি, এটাও তো সেম আসে। আসলে আর কি করার, আসলে আর কিছু করার আছে, কিছু করার নেই। আপনি কোথাও অঙ্কে ভুল হয়েছে কিনা আমাকে একটু বলে হতো, একটু আমার কমেন্টে বলে হতো যে কোথাও কি ভুল হলো কিনা। জিনিসটা আমি সেমই দেখতে পাচ্ছি, এবি বিয়োগ বিসি, এবি বিয়োগ বিসি সেম না, হ্যাঁ তাহলে তার মানে ওকে ফাইন। তাইলে এবার এটা আসলে বিয়োগ বিসি কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে দাও একটু। আমি এখানে একটা বুদ্ধির ব্যাপার আছে, বুদ্ধির কাজ করতে হবে। খেয়াল করে দেখো, এবি বিয়োগ বিসি বলছো তো, আমি এখানে আবার সিএ, এখানেও সিএ সি আছে, আইডিয়াটা পেয়েছে, আমি তোমাকে দেখাই। জানো আমার লাগবে কি, সি আর এ একসাথে লাগবে প্লাস আকারে, এটা একটু বুঝিও, মানে কি লাগবে ওই হিসাবে যাবে, বললামই তো এরকম তো সবগুলোই সেম। এরপরে কাজটা হচ্ছে বুঝে বুঝে মিলাবো, সি আর এ করতে হবে। তাহলে এখানে সি আছে, এখানে সি হচ্ছে এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ তাহলে সি স্কয়ার বিয়োগ এ স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু, এটা একসাথে করলে এবি বিয়োগ বিসি হোল স্কয়ার। তো এখান থেকে এটা লেখা যায় সি স্কয়ার বিয়োগ এ স্কয়ার হোল স্কয়ার। এখান থেকে তুমি চাইলে বি কমন নিয়ে নিতে পারো, তাহলে হোল স্কয়ার ভিতর থেকে বি বের করতে গেলে বি স্কয়ার সহ বের হবে, আসবে তোমার এ মাইনাস সি হোল স্কয়ার। দেখো ঠিক কিনা, এই লাইন পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই, জিজ্ঞাসা নাই, আচ্ছা জিজ্ঞাসা থাকলে বলো। একটু ক্লিয়ার, যা করলাম সব ওকে, হোল স্কয়ার করে দেন। আচ্ছা না লিখেছে হোলে স্কয়ার করে দেন, ওকে। এখন হোল বানান ডাব্লিউ এইচ এল, শুধু এইচ এল লিখলে হবে না তো, ওকে। এখন একটু খেয়াল করো, এইটাকেও আমার দরকার সি প্লাস এ, এটা ভাঙলেই কিন্তু আসে, কি আসে এটা ভাঙলে, সি প্লাস এ সি মাইনাস এ এর হোল স্কয়ার। বুঝিও সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মানে কি, সি প্লাস এ সি মাইনাস এ। আর উপরের হোল স্কয়ারটা এই দুটোতে চলে যাবে, এই একটা ইকুয়াল টু বি স্কয়ার। আর এখানে a মাইনাস সি, বাট আমার তো মিলানোর জন্য লাগবে c মাইনাস a, বুঝছো? তাহলে c মাইনাস a যেহেতু লাগবে, আমি চাইলে a মাইনাস c থেকে একটা মাইনাস 1 কমন নিতে পারি এমনে, তাহলে c মাইনাস a হয়, বুঝিও এখানে মাইনাস 1 কমন নিলাম। তো আলটিমেট ব্যাপার যেটা ঘটলো, b স্কয়ার আর এই মাইনাস 1 আর এই হোল স্কয়ার মিলে তো 9 হয়ে যায়, তাহলে এখানে c মাইনাস a হোল স্কয়ার। কথা হচ্ছে এই c মাইনাস a হোল স্কয়ার, এই c মাইনাস a হোল স্কয়ার কাটাকাটি চলে যাবে। কেন কাটাকাটি যাবে ভাই বলি তোমাকে, কাটাকাটি যাওয়ার কারণটা হচ্ছে এইগুলো জিরোর সমান হইতে পারবে না, a আর c জিরোর সমান হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ a আর c যদি জিরোর সমান হয়, মানে c মাইনাস a ক্যানট বি ইকুয়াল টু 0, কারণ এরা যদি জিরোর সমান হয়ে যেত, যদি মনে করা হইতো, তাহলে c ইকুয়াল টু a হয়, তার মানে এই দুইটা সেম, তাহলে এই দুইটাও তো সেম হবে, তাহলে এই দুই সমীকরণ বি তো একই রাখা, তাই এই দুই সমীকরণ মিলে যায়, তখন আর একটা সাধারণ মূল থাকে না, তখন সাধারণ মূল দুইটাই হবে, সমীকরণই সেম, মূল তো দুইটাই সমান আসবে। তাইলে যদি এই c মাইনাস এটা শূন্যের সমান হয়, তখন c আর এর সমান চলে আসে এবং সমীকরণ দ্বয় একই আসে। সমীকরণ দ্বয় যখন একই হবে, তখন সাধারণ মূল একটা হওয়া পসিবল না। তার মানে যেহেতু সাধারণ মূল একটা, তার মানে সমীকরণগুলো ভিন্ন, তার মানে a আর c ভিন্ন, a আর c ভিন্ন মানে c minus a not equal to 0। তাহলে যেহেতু c minus a not equal to 0, we can cut from both of the sides of this equation। তাহলে এই যে c minus a whole square কাটাকাটি করে দিলাম, ব্যাপারটা ক্লিয়ার। লিখবা যেহেতু লিখতে হবে এটা c minus a not equal to 0, আর এত কারণ ধরে না বললেও চলবে, চাইলে সকলে বলতে পারো যে যেহেতু সমীকরণ দেয় ভিন্ন, সুতরাং c minus a not equal to 0, দ্যাটস ইট, ওকে। তারপরে আসি, কি বলেছে, c প্লাস a ইকুয়াল টু প্লাস মাইনাস, আর এটা তো সহজ, রুট করে দিলে প্লাস মাইনাস হয়ে যায়, c প্লাস a ইকুয়াল টু প্লাস মাইনাস b, দ্যাটস ইট। এটা বোর্ডে আসছে 4-5 বার এখন পর্যন্ত, এটা সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সৃজনশীল, জলদি লিখিও, জলদি লিখিও। সেকেন্ড লাইনে থাক, যা বুঝছো করে ফেলো, অঙ্ক তো মিলেছে, শেষ হয়ে গেলে জানিয়ে দিও।
শেষ হয়ে গেলে জানিয়ে দিও। আচ্ছা, কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারো আমাকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমার সাথে শেয়ার করতে পারো। বুঝছো, সাধারণ মূল নিয়ে সবগুলো কাজ সেম। তোমার জাস্ট মানে কাজটা যেটা হবে যে এই জায়গার থেকে ভিন্ন আনা, এই যে এখান থেকে একটু এলোমেলো হবে, তোমাকে নানাভাবে বলবে। তো বীজগণিত মেনলি শিখাইতে আমি সব করো নেই, যাতে এগুলো তুমি ইউজ করতে পারো। ওকে, অনেক বড় বড় জিনিস যদি সহজ করে ফেলা যায় বীজগণিতের মাধ্যমে। আরেকটা ভালো কোয়েশ্চেন মেবি দাও, একটু দেখো। একটা ভালো কোয়েশ্চেন মেবি এখানে আছে বলে চেক করে দাও। না, চলবে চলবে। যা যা করাইলাম তোমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো করে দেখবা। আর তোমাদের কিছু হোমওয়ার্ক দিব আমি এরপরে এই এই টপিকটার উপর, ওই হোমওয়ার্কের ম্যাথগুলো মনোযোগ দিয়ে করবা। শোনো, একটু বলেই দেই, যখন নাকি আমরা হোমওয়ার্কগুলো দেই তখন এরকম কিছু ম্যাথ দেখবা যেগুলো হয়তো বা তোমাকে কিছু চিন্তা করতে হচ্ছে। তো আমার মেইন কাজটাই হচ্ছে তোমাকে দিয়ে ম্যাথ শিখানো, জানানো, মানে তুমি ম্যাথ পারবা, তুমি জানবা। ওকে, তো সেই ক্ষেত্রে কোনো কোনো জায়গায় তোমাকে চিন্তা করতে হবে, এটাও একটা মানে প্রসেসের একটা অংশ। ওকে, এই যে লার্নিং প্রসেস বা আমার যে টিচিং প্রসেস, এটা একটা পার্ট যে তুমি কিছু কিছু জিনিস চিন্তা করবা। তো সময় দিবা, হোমওয়ার্কে সময় দিবা। হোমওয়ার্কটা যাতে এমন না হয় যে মানে তুমি এমন কখনোই মনে করবে না যে আমি বসলাম 2 মিনিটের মধ্যে এই ম্যাথটা মিলে যাবে গিয়ে, না। কিছু কিছু জায়গা থাকবে তোমার চিন্তা করতে হবে, ওই জায়গাটা চিন্তা করলে তোমার উন্নতি ঘটবে। ওই জন্য আমি ওই জায়গাটা ইচ্ছা করে চিন্তা তোমার জন্য রেখে দিচ্ছি। তো কিছু কিছু চিন্তা তুমি করবা, সবসময় একটু চিন্তা করবা, সময় দিবা। কোথাও আটকে গেলে একবার দাঁড়াবা, ওয়েট করবা, হয়তো সমাধান তুমি দেখলা, সমস্যা নাই, বাট দেখবা, বন্ধুকে জিজ্ঞেস করবা, কলেজের টিচারকে জিজ্ঞেস করবা, আমাকে জিজ্ঞেস করবা, গ্রুপে দিবা, যে কোনো প্রবলেম। ওকে, বাট সময় দিবা, চিন্তা করবা। কখনোই মানে যাতে এরকম না হয় যে আটকে গেলাম সমাধান দেখে ফেললাম, ন। সময় দিবা, চিন্তার জন্য সময় দিবা। আরও ধরো তুমি একটা সমাধানও দেখলা, সমাধান দেখে কখনো মনে রেখে ফেলবো না যে সমাধান করলো আমি এমনি করবো, ন। সমাধান করলো আমি এমনি করবো, এটা কখনোই হতে পারে না। সমাধানে কি করলো আর আমি কেন এটাই করবো, ওইটা কেন করবো না, ওইটা জানবো আগে। যেমন তোমাকে আমি বুঝাইলাম যে বজ্রগুণন পদ্ধতি করতে হবে, অপনয়ন কেন করছি না, প্রতিস্থাপন কেন করছি না, এটা কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই। ওই জন্য আমি নিজ থেকেই বলে দিলাম যে বজ্রগুণনের একটা মজার ব্যাপার হচ্ছে যে বজ্রগুণনের ক্ষেত্রে তুমি চলকগুলো ছাড়া বাকি সহকার ধ্রুবক নিয়েও একটা লাইন আনতে পারো। এই লাইনটা আলফা এর মডেলটা দেখো, এখানে কোনো চলক থাকে না, আলফা স্কোয়ার আর আলফা এখানে থাকে না। ওই জন্য আমি বজ্রগুণনটাই আনছি, কারণ আমার প্রশ্নে আমাকে এক্স দিবে না, আমার কাছে চাবে সহকার ধ্রুবক। এই দেখো সি এ বি, এবিসি দেখো কোনো এক্স টেক্স নাই, বিসি হচ্ছে সহকার ধ্রুবক। তো যদি আমাকে দুই সমীকরণের এক সাধারণ মূল বলেছে যে আমাকে সহকার ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক দেখায় দাও, তখন আমার অবশ্যই চলক আনলে চলবে না। আমি প্রতিস্থাপন করতে গেলে চলক চলে আসবে, আমি অপনয়ন করতে গেলে চলক চলে আসবে, সেক্ষেত্রে আই মাস্ট ইউজ বজ্রগুণন পদ্ধতি। ওকে, ওই জন্য আমি ইউজ করছি। এই ভিতরের জিনিসগুলো তুমি আগে জানবা, এইগুলো জানাকে বলা হয় বেসিক। অনেকে জিজ্ঞেস করো ভাই বেসিক বলতে কি বুঝি আসলে। বেসিক মানে হচ্ছে ম্যাথ করতে পারে না, বেসিক মানে হচ্ছে কি করলাম আর কেন করলাম এগুলো আগে জানবো। ওকে, এরপরে ভিতরে ঢুকবো এবং এগুলো ক্লিয়ার রাখতে হবে খুব বেশি করে। ওকে, তাইলে কোনো পরীক্ষা হলে মনে করতে হবে না কোনো কিছু। ওকে, ওই যে বললাম ছোটবেলায় যে আমার জিনিসটা এটা মনে করছিল না, এই ওয়ার্ডটা খারাপ, ওকে এই ওয়ার্ডটা খারাপ। ছোট মানুষ অনেক কিছু হয়তো বুঝতে কষ্ট হইতো, বাট মনে রাখার ব্যাপারটা খারাপ। পরে যখন আমি নিজেই জোর করে বের করে ফেললাম, কি যে আনন্দ হয়েছিল আমি বুঝে পারলাম তোমাকে। ওকে, এরপরে কিন্তু ওখানে মনে রাখতে হইতো না, এবং ওই চ্যালেঞ্জটা নিতে পারতে হবে যে আমি জিনিসটা পারছি না, না থাকুক বই খাতা না বুঝে আমি নিজে একটা বানাই নিব দরকার হলে। এই স্পিরিটটা থাকতে হবে মনের মধ্যে, এবং এই সাহসও থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। এগুলো ম্যাথ অনেক সহজ ম্যাথ, অনেক সহজ ম্যাথ এগুলো। মানে এগুলো আসলে কিছু না, ওরকম কিছু না এগুলো। আসলে তুমি আইআইটির কোশ্চেন ব্যাংক খুলে দেখো, বুঝতে পারবো যে অঙ্ক কারে বলে। তারপরে তো আরো অনার্স মাস্টার্সের অঙ্ক তো আছে। আমি তোমাদের লেভেলে পাশের দেশ কি কি পড়াশোনা করছো ওগুলোর ব্যাপারে বললাম। পাশের দেশে তোমার বয়সী একটা বাচ্চা, সে ম্যাথের কত গভীরে চিন্তা করে, আর তুমি এগুলো অঙ্ক নিয়ে বসে আছো, চিন্তা করো যে এগুলো কঠিন। কিচ্ছু না এগুলো আসলে।
খুবই সিম্পল, তোমার প্রচন্ড এফোর্টটা দেওয়া লাগবে। ওকে, ভালো কিছু করতে চাইলে, ভালো কিছু হতে চাইলে প্রচন্ড এফোর্টটা দেওয়া লাগবে। যতদিন তুমি এফোর্ট দিতে থাকবা অতদিন তোমার ডেভেলপমেন্ট আসতে থাকবে। যখন থেকে তুমি আরাম করা শুরু করে দেবা তখন থেকে তোমার ভ্যালু ডিগ্রেড হতে থাকবে, তোমার কাজ ডিগ্রেড হতে থাকবে, তুমি উইক হতে থাকবা। ওকে, এটাই যুগের নিয়ম, এটাই জগতের নিয়ম। এবং এই নিয়মেই সব পুরো জগৎটা চলে, এই নিয়মে প্রাণীকুল চলে, তুমিও প্রাণীকুলের অংশ। ওকে, তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে, এফোর্ট দেওয়া লাগবে। ভয় পাইলে চলবে না। ভয় পাই যদি বসে থাকো, আটকায় থাকো, মনে করো যে আমি তো মনে হয় ব্রিলিয়ান্ট না, আমার দ্বারা হবে না, এরকম করাই যাবে না। তোমার দ্বারা অনেক কিছুই হবে, হয়তো তুমি বুঝতে পারছো না, বাট তোমার দ্বারা অনেক কিছুই হবে। ওকে, এফোর্টটা দাও, খালি এফোর্টটা দাও এবং সাহসের সাথে কনফিডেন্সটা আনো, জোর করেই আনো। হইতে পারে তোমার বেসিক ক্লিয়ার না, উইকনেস আছে, ইন্টারমিডিয়েটে তুমি উঠেছো, বাট স্কুলের অনেক পড়া তোমার ক্লিয়ার না, হইতে পারে, অনেকেরই থাকে এরকম। বাট ঘুরে দাঁড়ানোর টাইম এখনো আছে, দেশ ম্যাচের মানে এনাফ টাইম আছে। তুমি যদি প্রচন্ড এফোর্টটা দাও, তোমার হাইয়েস্ট টাইমটা তুমি যদি ইউটিলাইজ করতে পারো, অনেক ভালো কি বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি রেজাল্ট আনা সম্ভব। ওকে, তুমি জাস্ট তোমার চেষ্টাটা করো, তোমার এফোর্টটা দাও, ভালো কিছু আসবে বলে দিলাম। আকাই সামনে চলো। আমরা এই জিনিসটা দেখলাম, এরপরে আমরা নতুন টাইপে চলে যাবো। নতুন একটা টাইপ দেখবো আমরা এখন। দাঁড়াও এক সেকেন্ড। ওকে, তো চলো শুরু করি। আমরা এখন দেখব হলো তোমাদের কিছু হোমওয়ার্ক দিব, ওগুলো কিন্তু ক্লিয়ার রাখিও। আচ্ছা, এখন ছোট একটা শর্ট জিনিস দেখবো, এটা খুব একটা যে ইম্পর্টেন্ট তা না, বাট জেনে রাখলাম আমি ওই জন্য একটু জানাই রাখবো তোমাকে। ওকে, আর বলে দিচ্ছি টাইপ 3 সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, টাইপ 3 সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা মাত্র দেখলাম দুইটা সমীকরণের সাধারণ মূল যদি একটা হয় তাহলে কি হবে। এখন দেখবো টাইপ 4 অবজেক্টিভের জন্য দুইটি সমীকরণের দুটি মূলই সাধারণ। দুইটা মূল সমীকরণ ক্যালকুলেট করে দেখো, x এর মান আসে 2 আর 3। এখানে ক্যালকুলেট করে দেখো x এর মান আসে 2 আর 3। কথা হচ্ছে এই যে সমীকরণটা এর দুইটা মূল হচ্ছে 2 আর 3, এই যে সমীকরণটা এর দুইটা মূল হচ্ছে 2 আর 3। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে দুইটা মূল, এখানে সেম দুইটা মূল, মানে কি একই মূল, সাধারণ মূল, কমন মূল। তাহলে এই দুইটা যখন সেম মূল আসবে তার মানে বুঝাবে সমীকরণ দ্বয় আসলে একই। তোমাকে কখনো কখনো যেটা করবে, সমীকরণগুলো দেখতে সেম দিবে না, তোমাকে কিছু ম্যাথমেটিক্স ইউজ করতে হবে। আমি একটু বলে দিই এই সমীকরণদের এক হওয়ার বৈশিষ্ট্যটা কি আসলে, বা জিনিসটা কি। জিনিসটা হচ্ছে গিয়ে ধ্রুবক এবং সহগগুলোর অনুপাত সেম থাকে। ভাইয়া বুঝি নেই বলি, জানলেও এটা একটু দেখে রাখো। এক্স স্কোয়ার যে ধ্রুবক সহগটা আছে কত 1, আর এখানে এক্স স্কোয়ার যে সহগ কত 2। এই দুটাকে ভাগ দিলে যা অ্যান্সার আসবে, এইটার এক্স স্কোয়ারের সহগ আর এটার এক্স স্কোয়ারের সহগকে ভাগ দিলেও সেম অ্যান্সার আসবে। তারপর ধ্রুবক আর এই ধ্রুবক ভাগ দিলেও সেম অ্যান্সার আসবে। কথা হচ্ছে এটা তো আমি জানি, হ্যাঁ এটা তুমি জানতে পারো। এটার বেসিক্সটা হচ্ছে এরকম যে যদি a1x plus b1y plus c1 equal to 0 ও a2x plus b2y plus c2 equal to 0 সমীকরণ দ্বয়ের, এটা থেকে এমসিকিউ আসে, দুটি মূলই সাধারণ হলে x এর যে সহগ দুইটা ওদের ভাগফল হয় y এর সহগ দুইটার ভাগফল এবং ধ্রুবক দুইটার ভাগফলের সমান সমান। এটা দিয়ে ম্যাথ করা যায় অনেকভাবেই। ওকে,
এটা দিয়ে ম্যাথ করা যায় অনেকভাবেই। এটা হচ্ছে সমীকরণ, তোমাকে বললো পি কমা কিউ এর মান নির্ণয় করো, এটা হচ্ছে কোশ্চেন। তখন কি হবে, দুইটার সমীকরণ, এর দুইটা মূলই সাধারণ, এর মানে হচ্ছে, দেখা যাচ্ছে ক্লিয়ারলি লিখে দেখি তো, একটু করে দেখে নেই। আচ্ছা অল ওকে না, ফাইন। তাহলে কি হবে, এই যে এক্স স্কোয়ারের সহগ দুইটা ভাগ করলে যা আসবে, এক্স এর সহগ দুটাকে ভাগ করলে তাই আসবে, আর ধ্রুবকগুলোকে ভাগ করলে তাই আসবে। তাহলে এই দুইটার থেকে তোমার আগে আসবে যে p/3 = 1/2, দ্যাট ইজ p = 3/2। আবার এই দুইটার থেকে তোমার আসবে যে 1/2 = q/4, দ্যাট ইজ q = 4/2 = 2। তাহলে এই যে p ও q এর মান তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এটা হচ্ছে কি দুইটা সমীকরণে যদি দুইটা মূলই সাধারণ হয় তখন তুমি কেমনে কি বের করতে পারবা, যদি তুলে ফেলো খাতার মধ্যে। ওকে, বলো ওকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক 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 আছে। আমরা এখন একটা দামি জিনিস দেখবো। ওয়া ক্লাস কখন শেষ হবে? ক্লাস একটু পরে শেষ হবে, একটু সময় লাগবে, তো পড়াশোনা করতে হবে না। পড়াশোনা না করলে কেমন হবে বলো? খালি আসলে আমার জন্য যদি ক্লাস শেষ করে চলে গেলাম তাহলে হবে? শিখবো না? টিচারদের কাছ থেকে শিখতে চাবো খালি, ওর ভাই আরেকটু পড়ান, আরেকটু পড়ান। আমাকে তো আমার আম্মু ছোটবেলায় শিখাই দিত, আসলে যখন কোচিং যেতাম না বলবো স্যারকে আরেকটু পড়ান, আরেকটু শিক্ষা আসবো। স্বাভাবিক, তুমি জানতে পারবো না টিচারের কাছে, তাই না? তুমি মানে শিখতে পারবা। তুমি মনে করো আমার কাছে টাকা দিয়ে পড়লা, বাট একটা টাইমে তুমি বললো যে স্যার আর কতক্ষণ, আর কতক্ষণ, এর মানে তো ইনডিরেক্টলি বোঝা যাচ্ছ স্যার শেষ করেন না কেন এখনো। তো কত তো তুমি বলছো আরেকটু পড়ায় দেন, আরেকটু জানান আমাকে, আরেকটু শিখান। ওকে, তোমাকে বুদ্ধি শিখাই দিলাম আর কি। শেষ হয়েছে সবকিছু ক্লিয়ার? ওকে আচ্ছা, আর কোনো জিজ্ঞাসা? হুম ওকে, তো চলো শুরু করি এরপরের টাইপটা। একদম নতুন টপিক, সেটা হচ্ছে পরিবর্তিত মূলের সমীকরণ। পরিবর্তিত মূলের সমীকরণ আমরা আমাদের ক্লাসের একদম শেষ দিকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর এর পরের ক্লাসে, মানে চ্যাপ্টারটা শেষ দিকে কিন্তু, হ্যাঁ এই ক্লাসে মোটামুটি অনেকখানি আগে যাবে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। আর এর পরের ক্লাসে প্রবলেম সলভিং, তো বৃহস্পতিবার ইনশাআল্লাহ প্রবলেম সলভ করা হবে। তোমরা প্রবলেম জমা দিবে আমাকে কমেন্টে, আমরা হচ্ছে স্মার্ট বোর্ডে ওগুলো একসাথে করে একটার পর একটা তোমাদেরকে সলভ করে থাকবো। ওকে, চলো শুরু করি তাহলে। প্রথম যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে পরিবর্তিত মূলের সমীকরণ।
হেডলাইন দিয়ে ফেলো। পরিবর্তিত টপিক, পরিবর্তিত মূলের সমীকরণ, পরিবর্তিত মূলের সমীকরণ, পরিবর্তিত মূলের সমীকরণ। ব্যাপারটা হচ্ছে লেখা শেষ জানা আমাকে কমেন্ট করতে হবে, জলদি জলদি কমেন্ট कीजिए। ওকে এখন আসো, শেষ তো লেখা শেষ তো, এবার আসো পরিবর্তিত মূলের সমীকরণ। এই টপিকটা থেকে এইচএসসি তে একটা কোশ্চেন হয় নরমালি, 4 নম্বরে দেয়, ভর্তি পরীক্ষায় খুবই ফেমাস, একাধিক কোশ্চেন তুমি পেতে পারো। এখন একটু বলে দিই, তোমাকে এখানে একটা সমীকরণ দিয়ে দিবে, বলবে এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয় সেই ক্ষেত্রে আমাকে আলফা যোগ বিটা ও আলফা ইনটু বিটা, মানে আলফা বিটাকে নানান ভাবে চেঞ্জ করে বলবে এই আর এই মূল বলা সমীকরণ বের করে দেখাতে দাও। এমন তোমায় কোশ্চেন করবে, ভাই বুঝি নাই কিছু, তুমি এক লাইন ফাঁকা রেখে কোশ্চেনটা লিখো আগে, তারপরে বুঝাচ্ছি। এক লাইন ফাঁকা রেখে কোশ্চেন লিখো। লিখো ax square plus bx plus c equal to 0, সমীকরণ এর মূলদ্বয় আলফা কমা বিটা হলে এক নম্বর নাও আলফা যোগ 1/বিটা, বা এটাই নাও তুমি, তোমাকে একটা শিখে দিলে তুমি 10টা করতে পারো। আলফা যোগ 1/বিটা ও বিটা যোগ 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দেখো আগে কোশ্চেনটা তুলো, আগে কোশ্চেনটা তুলে শেষ করো জলদি। 5 1 এ থাকবা, 4 জলদি খাতা তুলে তুলতে হবে, 3 স্পিড বাড়াতে হবে, স্পিড অনেক বাড়াতে হবে ম্যাথ করার জন্য, 2 1 and 0 আচ্ছা শেষ তো, এবার আসো একটা সমীকরণ যাদের হয় নাই তারা রেখে দাও, পরে লিখবা সমস্যা নেই, আমি দেখাবো। একটা সমীকরণ বললো এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা আর বিটা, বেশ ভালো কথা। আমাকে বললো এমন একটা সমীকরণ বের করে দাও যার মূলগুলো হবে আলফা যোগ 1/বিটা আর বিটা যোগ 1/আলফা, এই মূলওয়ালা সমীকরণ বের করে দেখা দাও। আলফা বিটার ভ্যালু কি বলেছে, ডিরেক্টলি বলে নাই, আলফা বিটার কোনো ব্যাপার সবার হিন্ট কি দিয়েছে, বলেছে কি বলেছে যে এই সমীকরণের মূল হচ্ছে আলফা, এটুকু হিন্ট দিয়েছে। তাহলে ব্যাপারটা কি ঘটলো একদম সিম্পলি যদি বলি, একটা সমীকরণ দেওয়া, তার মূল দেওয়া, সেই মূলকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। দেখো আলফা বিটা ছিল, এখন একটা মূল হচ্ছে দেখতে এমন, আরেকটা মূল দেখতে এমন, তার মানে কি মূল পরিবর্তন করা হইলো। পরিবর্তিত মূল থেকে কি করতে বললো, সমীকরণ বের করতে বললো, পরিবর্তিত মূলের সমীকরণ। টপিকটা বুঝছো? আসো তাহলে মেইন ব্যাপারটা কি, আমাকে এখানে সমীকরণ দিবে, সেখান থেকে দিবে তোমাকে মূল, তারপর দিবে পরিবর্তিত মূল, তারপরে দিবে পরিবর্তিত মূলের সমীকরণ। দ্যাটস ইট, এটাই হচ্ছে কাজ। তাহলে তোমার কাজটা কি, তোমার কাছে এই দুটো আছে, এইটা আর এইটা তুমি আঁকাবা। তোমার কাজ হবে আলটিমেটলি এই সমীকরণটা বের করা। সমীকরণের জন্য মূল কি দাও, এই দুটো দাও। তাহলে বুঝিও, এটা ভালো করে বুঝো, এই কথাগুলো ক্লিয়ার রাখতে হবে, এটা তো উল্টো পাল্টা কাজ করবা। তোমার কাছে চেয়েছে কোনটা, পরিবর্তিত মূলের সমীকরণ। তাহলে এটার যে মূলগুলো কি দেওয়া আছে, ইয়েস, ঘুরায় দেওয়া,
পরিবর্তন করে এটা দাও, এটা মূল দাও। তার মানে কি এই সমীকরণ তোমাকে ওরা চেয়েছে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। এটা কি হিন্ট দেওয়া এই সমীকরণের? এই দুই মূল দেওয়া, এই দুইটা মূল কি একই সমীকরণের মূল? একই সমীকরণের মূল। আরে এটা তো কি জানি মাহির ভাইয়া বলেছিল, কি বলেছিল মাহির ভাইয়া? যে একই সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে কি করতে হয়? যোগ আর গুণ করতে হয়, মনে আছে? খাতার উপর তুমি নিজেই লিখেছিলা। একই সমীকরণের দুইটা মূল যদি দেওয়া থাকে, যোগ গুণ, আর কোনো কাজ নেই। তাহলে দেখো যেই সমীকরণ ওরা চাচ্ছে ওই দুইটা মূল অলরেডি দেওয়া। এবার তোমাকে তাহলে কি করতে হবে? ওদের যোগ গুণ করতে হবে, তারপর তুমি এটা আনতে পারবা ইজিলি। কারণ তুমি তো জানো যে মূলগুলো যদি পাওয়া যাও, যোগফল ইন মাইনাস মানে x স্কয়ার মাইনাস যোগফল ইনটু x আর গুণফল ইকুয়াল টু 0। মূল দুইটা, তার মানে দ্বিঘাত সমীকরণ অবভিয়াসলি। তাহলে তো তোমার দ্বিঘাত সমীকরণ যোগফল গুণফল বের করতে পারলেই হলো। এখন কথা হচ্ছে এই দুটাকে যোগ করলে কি আসবে আর গুণ করলে কি আসবে? উই ডোন্ট নো দ্য ভ্যালু। ভাই বুঝিনি, একটু আরেকবার বলি। মানে ধরো আমি যদি চাই যে আচ্ছা আমাকে একটু এটার সমীকরণটা আনো, তো তুমি আলটিমেটলি কি বলবা? তুমি বলবো দেখেন ভাই যে আলফা যোগ, ধরো লিখি 1/β, এমনি ব্র্যাকেট দেওয়া লাগবে না, ব্র্যাকেট লাগবে না, গুণ ছাড়া ব্র্যাকেট দিবা না, ও আরটা কি বিটা যোগ, বুঝিও এগুলো ক্লিয়ার হবে। মূল বিশিষ্ট সমীকরণ এটা হলে তুমি কি লিখবা? লিখবা হচ্ছে x স্কয়ার বিয়োগ এই দুটার যোগফল ইনটু x, মানে আলফা যোগ 1/β যোগ বিটা যোগ 1/আলফা ইনটু x। তারপরে কি লিখবা? যোগ আবার এই দুটোর গুণফল, তাহলে আলফা যোগ 1/β বিটা যোগ 1/আলফা ইকুয়াল টু 0। এটা তুমি লিখবা না? এটা তো লিখবা। কথা হচ্ছে গিয়ে যে এইটার ভ্যালুগুলো তো আমি জানি না, আমি এখানে আসবো এটা লাগবে উত্তরে না, তার মানে আমার কি এটার ভ্যালু দরকার, আমার এই জিনিসটার ভ্যালু দরকার। তাহলে মনে করো আমি যদি এই জিনিসটার ভ্যালু বের করতে চাই, তাহলে আমার কি লাগবে? তাহলে আমি আগে আমার এটা জানতে হবে, তার মানে আলফা যোগ 1/β যোগ বিটা যোগ 1/আলফা এইটার ভ্যালু কত, এটা আগে জানতে হবে। আবার পাশাপাশি আমাকে এটাও জানতে হবে যে আলফা যোগ 1/β ইনটু বিটা যোগ 1/আলফা এইটার ভ্যালু কত, এটাও জানতে হবে। তাহলে এখন এগুলো জানলে আমি সামনে আগাইতে পারবো। তাহলে এটাকে একটু যদি গুছাই লিখি কি আসে? যে আলফা যোগ বিটা আর এখানে 1/আলফা 1/β, তার মানে কি হলো? তাহলে চিন্তা করে নিচে হচ্ছে কি আলফা বিটা, উপরে হচ্ছে কি আলফা যোগ বিটা, তাই তো হয়? এখন তার মানে কি আমার আলফা যোগ বিটার ভ্যালু দরকার, আলফা যোগ বিটার ভ্যালু দরকার, আলফা বিটার ভ্যালু দরকার। আবার যদি আমি এখানে যাই কি হবে? আলফা ইনটু বিটা, তারপরে আলফা ইনটু 1/আলফা মানে 1 1/এটা 1 1/বিটা 1/এটা, আচ্ছা তাহলে এটা কত হয়? 1/আলফা বিটা। তার মানে এটা সুন্দর ভ্যালু বের করতে হলে আমাকে আলফা বিটার ভ্যালু বের করতে হবে। তার মানে আমার মোদ্দা জিনিস হচ্ছে গিয়ে we need to find out the value of alpha plus beta and alpha beta, right? আমাকে এই ভ্যালুগুলো বের করতে হবে, আলফা প্লাস বিটা আর আলফা বিটা। তাহলে আলফা আর বিটার যোগফল আর গুণফল আমার বের করা লাগবে আলটিমেটলি। তো আমরা কোথা থেকে আলফা বিটার যোগফল গুণফল বের করতে পারবো? খুঁজি যোগফল গুণফল জানি কই? একই সমীকরণের দুই মূল দেওয়া থাকলে। তাহলে আলফা বিটার যোগফল গুণফল, তাহলে কোন সমীকরণের দুই মূল আলফা আর বিটা? দেখি এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। দ্যাট ইজ we need to sum, we need to find out the value of sum and multiply value of this equation, তাই তো? তাহলে কি করব আমি এখান থেকে, মানে of these two roots from this equation, তাহলে কি হবে? এই লিখব যে এই সমীকরণের মূল দ্বয় হচ্ছে আলফা আর বিটা, that is the sum of these two roots are minus b by a and the product of these two roots are c by a. So we can put down these values in here and here, right? তাহলে কি করব? আলফা যোগ বিটার জায়গায় আমি লিখতে পারি মাইনাস বি বাই এ যোগ আলফা প্লাস বিটার দেখি, হ্যাঁ এখানে মাইনাস বি বাই এ লিখতে পারি, আর আলফা বিটার জায়গায় লিখতে পারি সি বাই এ। এটাকে একটু ছোট ছোট করে ম্যাথটা আগে গেলে কি হবে? মাইনাস হয়ে গেল বি বাই এ আর উল্টা করলে সি বাই এ, এটা সি বাই এ তো উল্টা করলে এ বাই সি হবে না? তাহলে একটু এখানে সাইড দিয়ে লিখে ফেলি, কত হয়? মাইনাস বি বাই এ মাইনাস এ কাটা বি বাই সি। ও বাবা এটা কি জিনিস, দাঁড়াও একটু দেখি। আচ্ছা একটা কাজ করা যায় তাহলে, মাইনাস যদি কমন নিয়ে ফেলি, মাইনাস বি 1/a যোগ 1/c আসে, তাহলে মাইনাস বি কমন নিলাম, এ
এখানে সি যোগ এ, আর কিছু আমি আগাইতে পারছি না আপাতত, তাহলে একটু থামলাম, যা দেখা যাবে কি করে দেখা যাবে। এখন আবার এটার মধ্যে আসি, যোগ সি বাই এ, তাহলে এখানে কত হয় সি বাই এ যোগ 1 আর 1 2 1 বাই আলফা বিটা, মানে ওটার উল্টা এ বাই সি। তাহলে সি বাই এ আর এ বাই সি যোগ করলে কত হয়, নিচে হচ্ছে এসি, আর এসি কে এখানে করলে সি স্কয়ার যোগ এ স্কয়ার যোগ 2, এটা আসে আমার এখানে। ওকে, যোগফল যদি সামনে একটু আগাই, যেটা হবে নিচে এসি বা সি এ লেখাটা বেটার, চক্রক্রমিক রাশি পড়েছে তো, এ বি সি, এর পরে বি লিখতে হয়, বি এর পরে সি, সি এর পরে আবার এ, মানে এ আর সি লিখতে হইলে সি এর পরে আগে সি পরে সি এ লিখলে বেটার। আচ্ছা, এখন ভাই কি বলে এগুলো, বুঝবা একদিন বুঝবা। যোগ 2ac, তার মানে কি সি প্লাস এ হোল স্কয়ার উপরে আসে। আচ্ছা দেখা যাবে, এটা আমার আসলো। ওকে, তাহলে আমি ওকে কমপ্লিট সবকিছু। আজকের লেকচারটা এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা পরিবর্তিত মূলের সমীকরণের পরবর্তী যে স্টাইল সেটা দেখব, সেখানে পরিবর্তিত মূলের হিসাব থাকবে এবং ওই জায়গাতে আমরা একটা দামি জিনিস দেখবো। কি দামি জিনিস একটু বলেই দিই, আমরা মূল এর সাথে মূলগুলোর সাথে সহগ নিয়ে সম্পর্ক করতাম না, ওই যে যোগফল হচ্ছে এটা, গুণফল হচ্ছে এটা, কার জন্য করতাম? দ্বিঘাত সমীকরণের জন্য না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, নেক্সট আমাদের লাস্ট ক্লাস হিসাব করে, নেক্সট ক্লাসে ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ, পঞ্চঘাত, ষষ্ঠঘাত, সপ্ত 100তম ঘাত, 200তম ঘাত গুলো করতে পারবো ইনশাআল্লাহ। এমন কিছু টেকনিক শেখাই দেবো। ওকে, যে কোনো রকমের ঘাতই হোক না কেন, তুমি সেগুলোর মূলগুলোর সাথে সহগগুলার, ধ্রুবকগুলার সম্পর্ক বের করতে ফেলতে পারবা। ওটা নিয়ে অনেক দামি দামি সুন্দর সুন্দর ম্যাথ আছে। নেক্সট ক্লাসটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস চ্যাপ্টার বলা যায়, অ্যান্ড আমাদের লাস্ট চ্যাপ্টার হবে, লাস্ট ক্লাস হবে এই চ্যাপ্টারের, মেইন লেকচার শেষ। এরপর আমরা ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন এই চ্যাপ্টারের উপরে একদম টোটাল একটা আউটলাইন এবং যে কোনো প্রবলেম সলভিং ওভারঅল যা কিছু লাগে বলে করে দিব। তাছাড়াও চ্যাপ্টারে যদি একজন বলেছে আমাকে ভাষ্যবদ্ধ, সেটা একটু নেক্সট ক্লাসে আমরা দেখাই দিলাম। নেক্সট ক্লাসে একটু সময় বাকি থাকবে, ভাষ্যের মধ্যে একটু দেখাই দিলাম। আর কিছু যদি বাকি থাকে মনের ইচ্ছা হয় সেগুলো একটু বলতে পারো, প্রবলেম হবে না। কোনো টপিক যে তোমার এটা একটু শিখতে হবে, হ্যাঁ এটা একটু জানতে হবে, বলতে পারো। ওকে, যে কোনো পুরোনো টপিক, ভাষ্যের মধ্যে কিন্তু স্কুলের পড়া ছোটবেলায় ছিল, কিন্তু পি অফ এক্স ইকুয়াল মনে আছে, ওটা আবার আমি করাই দেবো, টেনশন নেই, একদম টেনশন নেই, যেগুলো লাগে সব করে দেবো তোকে, তুমি খালি আমাকে বলবা যে এগুলো হতে হবে। ওকে, দ্যাটস ইট, এই আর কি। তো নেক্সট ক্লাস হবে আমাদের ইনশাআল্লাহ শেষ ক্লাস, মেইন লেকচার বহুপদীর। নেক্সট ক্লাস আমরা কি করবো, পরিবর্তিত মূলের হিসাবটা দেখবো, এবং তাছাড়াও আমরা ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাত, ষষ্ঠঘাত, সপ্তঘাত
এগুলার মূলগুলোর সাথে সহগ এবং ধ্রুবকের কম্বিনেশনটা দেখবো। তার পাশাপাশি যেগুলো মিসেলানিয়াস টপিকগুলো আছে, যেমন যে বললো ভাগসূত্রবদ্ধ বা এক্সট্রা কিছু হতে পারে তোমার চতুর্ঘাত সমীকরণের কিছু টপিক, সেগুলো আমরা একটু দেখবো। ওকে, এটা পরে আমাদের চাপাটা ইনশাল্লাহ ক্লোজ হয়ে যাবে। তো ভালো থেকো সবাই, আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস পরশু দিন। আর আজকের লেকচারটা সবাই খুব সুন্দর করে সাবমিট করে দিও। আমি কিন্তু তোমাদের নোটগুলো দেখি, সবসময় অলওয়েজ দেখি। ওকে, আমার খুব ভালো লাগে যখন দেখি একটা স্টুডেন্ট অনেক যত্ন করে সুন্দর করে নোটগুলো লিখছে। এমন না যে হাতের লেখা সুন্দর, যত্ন দেখলে বোঝা যায়। হয়তো বা হাতের লেখাটা পচা হতে পারে, ওর হাতের লেখা ভালো না, হ্যাঁ, বাট যত্ন যে করছো এটা ইম্পর্টেন্ট। ওকে, লেখা সুন্দর হতে হবে এমনটা না, তোমার যত্নটার সময় তুমি যে কষ্ট করে লিখছো আমি দেখলে আমার ভালো লাগে, দেখাইতে পারো, গ্রুপে জমা দিলেই হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আর সবার জন্য রইল শুভকামনা। গুড বাই, গুড বাই অল।